আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি যারা অলরেডি আমাদের আজকে ক্লাসে জয়েন করেছেন। আর আপনারা যারা জয়েন করেছেন একটু সবাই জানিয়ে দিবেন যে আমাদের ভয়েস ঠিক আছে কিনা এবং আমাদের সবকিছু ক্লিয়ার কিনা। সবাই কমেন্ট করে জানান। আচ্ছা, তো আমরা আইকিউ ক্লাসের আজকে আরেকটি টপিক নিয়ে হাজির হয়েছি। আমরা এর আগে একটি ক্লাস হয়েছে, আমরা আজকে ক্লাসে চেষ্টা করবো আইকিউর যে বাকি টপিকগুলো আছে সেগুলো দেখিয়ে দেওয়ার জন্য। অলরেডি যারা জয়েন করেছেন একটু সবাই শেয়ার করে দিবেন আপনাদের বিজনেস টাইমলাইন থেকে। আমরা ইউসিসি পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো চেষ্টা করবো আপনাদেরকে ন্যূনতম ধরিয়ে দেওয়ার জন্য, যাতে করে আপনারা বাসায় বসে প্র্যাকটিস করতে পারেন। প্র্যাকটিস না করলে আইকিউটা ভালো করতে পারবেন না। যতই একদিন দেখে যাবেন এইটা না, আপনি প্রতিদিন, যেহেতু জার্নিংয়ের পরীক্ষা একটা বড় অংশ রয়েছে আইকিউ একটা মার্কস ডিস্ট্রিবিউশনে, আপনারা অবশ্যই সেটা খেয়াল রাখবেন। ওয়ালাইকুম আসসালাম, আরিফুল ইসলাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সাউন্ড প্রবলেম না, সাউন্ড বাকিটা একটু জানাও তো সাউন্ড ঠিক আছে কিনা। হ্যাঁ সাউন্ড একটা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা 4টি ক্লাসের আজকে 4 নম্বর ক্লাসে হাজির হয়েছি। সাউন্ড কম আচ্ছা ঠিক আছে, এটা ঠিক করে নিচ্ছি আমরা, সমস্যা নেই। ওকে আচ্ছা, তো আজকে আমি অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করবো যেহেতু, তো তোমরা একটু সবাই দেখবে। এরকম চিত্র দিয়ে সংখ্যা নিয়ে বুদ্ধি পরীক্ষা, এরকম চিত্র থাকবে এবং সংখ্যা থাকবে, মানে ডিজিট থাকবে। এই নাম্বারগুলো দিয়ে আমাদের কি যাচাই করতে হবে কোন অপশনটা কারেক্ট। এখানে কেমন ঠিক আছে? এবার ঠিক আছে কিনা একটু জানাও সবাই, সাউন্ড ঠিক আছে কিনা। সাউন্ড কম হয়ে অনেকে বলছেন। ওকে, অনেকে অ্যানসার দিয়ে ফেলেছে, থ্যাংক ইউ সো মাচ। যেহেতু আইকিউ বুদ্ধি খেলা, মজার খেলা, আমরা একটু খেয়াল করবো এই জায়গাটা 3টা চিত্র রয়েছে, 3টা ফিগার রয়েছে। 3টা ফিগার থেকে আমরা আইডেন্টিফাই করব এই যে জায়গাটা, এই জায়গাটাতে কত মান বসবে, এই জায়গাটায় কত মান বসবে। ওকে, তাহলে আসো আমরা একটু খেয়াল করি। সবাই বোর্ডে খেয়াল করো, যারা পারতেছো তারা সবাই একটু কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে দাও কোনটা হবে অ্যানসার। তোমরা একটু খেয়াল করো, তোমরা একটু খেয়াল করলে এখানে পেয়ে যাবে। যেমন দেখো 3 স্কয়ার, এখানে 4 স্কয়ার, দ্যাট মিন্স এখানে কত হয় 9 হয়, এখানে 16 হয়, তাই না? তো 16 আর 9 এই দুইটা যোগ করলে কি হয় 25। তাহলে আমি পরবর্তী ফিগার যেটা রয়েছে সেটাতে কি করব, স্কয়ার করব। এখানে স্কয়ার করলে কত 5 স্কয়ার সমান সমান 25, আর এখানে হচ্ছে 6 স্কয়ার মানে হচ্ছে 36। ওকে ঠিক আছে, তার মানে এখানে কত হচ্ছে 25 প্লাস 36, তাহলে আমার আসছে কত 61। তাহলে আমরা সেম ভাবে এইটা তো কি করব, স্কয়ার করব। স্কয়ার করলে কি হবে 100 হবে, আর এখানে স্কয়ার করলে কত হবে 64। তাহলে আমাদের এই 4টা অপশনের ভিতরে আমরা দেখতে পাচ্ছি এখানে এই দুইটা যোগ করলে 164 এসে যায়। আমাদের অ্যানসারটা হবে 164। সবাই কি বুঝতে পেরেছো? না এখনো ঠিক হয়নি। আচ্ছা, অনেকে অ্যানসার দিয়ে ফেলেছো 164, থ্যাংক ইউ সো মাচ। যারা অ্যানসার দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা অলরেডি অ্যানসার দিয়েছো সাউন্ড ক্লিয়ার, ওকে ফাহিমা মিম, যারা যারা দিয়েছো থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো আমরা এক নাম্বারটা মোটামুটি পেয়ে গেলাম। এবার আমরা চলে যাব দ্বিতীয়টায়। আচ্ছা, দ্বিতীয়টা একটু খেয়াল করবা সবাই, দেখি নিজেরা চেষ্টা করো। দ্বিতীয়টা কি হবে সবাই একটু চেষ্টা করো। সংখ্যা নিয়ে বুদ্ধি পরীক্ষাটা তোমাদের জন্য। ওকে, সবাই একটু চেষ্টা করবে। হ্যাঁ, তোমরা কমেন্ট করে জানাও কোনটা হবে অ্যানসার।
তাসবিহ তাহসিন লিখেছো রিপিট করা যাবে, হ্যাঁ রিপিট করা যাবে, আমাদের লাইভটা যেহেতু সেভ থাকবে তুমি পরে দেখে নিও, এটাই তোমার জন্য রিপিটিশন। ওকে আচ্ছা তাহলে আসো আমরা একটু খেয়াল করব। এই কোশ্চেনটা অনেকে आंसर, আমি এর আগের কোশ্চেনে যেরকম आंसर পেয়েছিলাম বাট এটাতে পাচ্ছি না, কেন পাচ্ছি না আমি জানি না, আমরা একটু খেয়াল করব। আসো প্রথম যেই প্যাটার্নটা আমরা একটু খেয়াল করব। ক্লিয়ার দেখা যায় না, আচ্ছা ক্লিয়ার দেখা যাওয়ার কথা, তারপর একটু দেখো। আসো একটু খেয়াল করি আমরা, হ্যাঁ এখানে আছে 17, এখানে আছে 8, তাহলে খেয়াল করো 17 আর 8 এই দুইটা যদি আমরা যোগ করি, এই দুইটা যোগ করলে আমাদের আসে কত 25। আর এখানে দেখো 5 5 এই দুইটাকে যদি আমরা গুণ করি, এই দুইটাকে কি করব গুণ করব, তাহলে 5 এবং 5 এই দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের হয় কত 25। বিষয়টা দেখো মিলে যাচ্ছে তাই না। এবার আমরা দ্বিতীয়টা খেয়াল করব, দেখো 13 আর 7, এই 13 আর 7টা আমরা কি করব যোগ করব, 13 আর 7 যোগ করলে আমাদের কত হয় 20 হয় তাই না। আচ্ছা ঠিক সেম ভাবে তুমিও এটাকে কি করো 5 এবং 4 কে গুণ করে দাও, তাহলে 4 5 কত হয় 20 হয়, তাহলে দেখো মিলে যাচ্ছে। তার মানে দ্বিতীয় ধাপটা আমরা খেয়াল করব যে এইভাবে মিলছে কিনা। 6 আর 12, 6 আর 12 হয় কত 18, তাহলে 18 যদি হয় তাহলে এই ক্ষেত্রে আমরা লিখলাম 18। আর এই যে 6 এবং 3, এই 6 এবং 3 কে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে কত 18 18। ওকে আচ্ছা তাহলে দেখো 3 6 18, বিষয়টা বুঝতে পারছো। তার মানে পরেরটা কি হবে, পরেরটা খুব সহজেই তোমরা পারবে। 10 এবং 6 এই দুইটাকে আমরা যোগ করলে কত হয় 16 16। আর এখানে আমরা যে জিনিসটা করব, যেহেতু এখানে 16 আছে এখানে আমরা কি 16 বানাবো, দ্যাট মিন্স 4 4 16। তাহলে ভাই আমাদের অ্যানসারটা কি হবে 4 হবে। বিষয়টা কি ক্লিয়ার সবাই? হ্যাঁ থ্যাংক ইউ, অনেকেই অ্যানসার দিয়েছো, অনেকেই অ্যানসার দিয়েছো, যারা অ্যানসার দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা যারা অ্যানসার দাওনি তারা চেষ্টা করবে এভাবে অ্যানসারগুলো করার জন্য। ওকে আচ্ছা হ্যাঁ আচ্ছা তোমাদের কমেন্টও দেখতে পাচ্ছি, অনেকে অ্যানসার দিয়েছো। কার দুইটাই হয়েছে একটু জানাবে সবাই, কার দুইটার মধ্যে দুইটাই হয়েছে, মানে তোমাদের যে ধারণা আছে সেই ধারণাটা হয়েছে কার কার। হ্যাঁ ওকে আমি কমেন্টে দেখতে পাচ্ছি অনেকেই দিয়েছো। থ্যাংক ইউ, যাদের হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভাই আমরা কি করব ক্লাসটা, না ক্লাস করার দরকার নাই। এইবার আসো সংখ্যানিক বৃদ্ধি পরীক্ষার ক্ষেত্রে তোমার 4টা জিনিস বা 3টা জিনিস যতগুলো থাকে তোমার প্যাটার্ন কি করতে হবে খেয়াল করতে হবে। আচ্ছা যেহেতু আমি অনেকগুলো টপিক নিয়ে তোমাদের আলোচনা করতেছি, আমি হচ্ছে সবগুলো টপিক চেষ্টা করব 2টা 3টা 5টা 6টা করে প্র্যাকটিস করার জন্য। আর সেই সম্পর্ক থেকে কোশ্চেন আসে, সম্পর্ক থেকে কোশ্চেন আসে, তো সম্পর্কের জায়গা থেকে আমাদেরকে অবশ্যই ভালোভাবে এটা বুঝতে হবে। দেখি তোমাদের এটা কিরকম, হ্যাঁ কিরকম অবস্থা, দেখি তোমরা সম্পর্ক নির্ণয় করতে পারো কিনা। আমাদের যে ব্লাড রিলেশন, ব্লাড রিলেশনের আইকিউ থেকে আমাদের কোশ্চেন এসে থাকে, তোমরা একটু আমাকে দেখাবে যে তোমরা এটা পারছো কিনা। ওকে সবাই একটু খেয়াল করি আমরা কোশ্চেনটা কি ছিল একটু সবাই পড়ি এবং পড়ার পর নিজেরা চেষ্টা করো, আগে নিজেরা আগে চেষ্টা করো, দেন আমি বুঝিয়ে দিব। বড় করে দিলাম যাতে করে তোমাদের সুবিধা হয়, আমি একটু বড় করে দিলাম যাতে তোমাদের সুবিধা হয়, একটু চেষ্টা করো। এরপর আমি লিখে লিখে বুঝিয়ে দিব, একটা বুঝিয়ে দিলে তুমি বাকিগুলো পারবে। অনেকে অ্যানসার দিয়ে ফেলেছো, থ্যাংক ইউ সো মাচ যারা অ্যানসারটা দিয়ে দিচ্ছ। ওকে তাহলে আসো আমরা একটু খেয়াল করি। হ্যাঁ দেখো কি বলেছে এখানে, যে জিনিসটা বলেছে একটু মনোযোগ দিব আমরা, সবাই একটু মনোযোগ দিব। মঞ্জুর ঢাকা অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের 10ম শ্রেণীর ছাত্র। স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হলে লোকজন ধরে হাসপাতালে নিয়ে যায়। তার বাবার কথার উত্তরে ডাক্তার বললেন, আমি আমার ছেলের অপারেশন করতে পারবো না। মঞ্জুরের সাথে ডাক্তারের সম্পর্ক কি? খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারছি। প্রশ্নটা অনেক বড় হলেও মনে রাখবা আইকিউর ক্ষেত্রে যদি ব্লাড রিলেশন বা অন্যান্য জায়গাটা এরকম হয় যে যত বড় তত সহজ উত্তর।
তোমরা কিন্তু অনেক সহজেই বুঝতে পেরেছো। এখানে বুঝতে পেরেছো এই কারণে যে তাকে হাসপাতালে নিয়ে গেছে কি তার বাবা যখন বলার পরে তিনি বললেন আমি আমার ছেলের অপারেশন করতে পারবো না, তার মানে ডাক্তার হচ্ছে কি তার মা। এখানে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি মঞ্জুর সাথে ডাক্তারের সম্পর্ক কি, তার মানে এখানে যে জিনিসটা একটু খেয়াল করব, যে মঞ্জুরের সাথে ডাক্তারের সম্পর্ক কি। তাহলে মঞ্জুরের ডাক্তার হচ্ছে তার মা। অনেকে অ্যানসার দিয়ে ফেলেছো, থ্যাংক ইউ সো মাচ। যারা অ্যানসার দিয়েছো, হ্যাঁ অনেকে অ্যানসার দিয়েছো, থ্যাংক ইউ। ওকে, তো এই জায়গাটা আমি তোমাদেরকে একটু জেনারেশন শেখাবো। জেনারেশনটা শেখাতে হলে একটু তোমাদের জানতে হবে বিষয়টা, একটু খেয়াল করবে। আমি আরেকটা কোশ্চেনের মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করি। দেখো, এই কোশ্চেনটা পড়ো আর এখানে আমার সাথে একটু তোমরা লিখবা। এখানে লিখবো হচ্ছে, ধরো আমি জেনারেশন 1, ধরো আমি তারপর হচ্ছে ভাই বোন, ঠিক আছে, তারপর হচ্ছে আরো অনেক কিছু আছে, ভাবি আছে, ঠিক আছে, ভাবি, ভাই বোন ভাবি, ঠিক আছে, দুলাভাই, ঠিক আছে, শ্যালক, শালা সম্বন্ধী, সব কিন্তু এই একটা জেনারেশনে, ঠিক আছে। এবার আসো আরেকটা জেনারেশন গিয়ে কি হয়, আমাদের মা বাবা, মানে আমাদের উপরের জেনারেশন যারা, মা বাবা, তারপর হচ্ছে আমি আন্টস লিখলাম, মানে আন্টি আঙ্কেল, ঠিক আছে, আঙ্কেল, এই জিনিসগুলো আমরা আমাদের উপরের জেনারেশন আমরা জানি। তার উপর আরেকটা জেনারেশন আছে, সেই জেনারেশনটা হচ্ছে দাদা দাদি নানা নানি, আছে না? এই জিনিসগুলো কিন্তু আমরা স্বাভাবিকভাবে জানি। এরপর আসো, এর পরের জেনারেশন কি হতে পারে। আমাদের পরের আবার একটা জেনারেশন আছে। আমাদের পরের জেনারেশনটা কি হচ্ছে, ছেলে মেয়ে ভাগ্নে, ঠিক আছে, ভাতিজা ভাতিজি, ঠিক আছে, এই জিনিসগুলো আছে। এবার আসো আরেকটা জেনারেশন আছে। আরেকটা জেনারেশন কি আছে, যে আমাদের নাতি নাতি নাতনি, আছে না? এরকম আরেকটা জেনারেশন আছে। তো এই জেনারেশনগুলো একটু আমাদের মনে রাখতে হবে। এগুলো আমরা স্বাভাবিকভাবে জানি, এগুলো যেহেতু স্বাভাবিকভাবে জানি, আশা করি তোমাদের জন্য বেশি কঠিন হবে না। ওকে, আচ্ছা, তাহলে আসো একটু খেয়াল করো। তোমাদেরকে যে প্রশ্নটা আমি দিয়েছি সেটা একটু সলভ করার চেষ্টা করবে। এটা কি লিখেছো জেনারেশনটা? আশা করি লেখার কথা তোমাদের। যদি লেখা হয় একটু ডান লিখে দাও, একটু ডান লিখে দাও। যদি লেখা হয়ে থাকে ডান লিখে দাও। লেখা হয়েছে কি? আচ্ছা, সাউন্ড লো। আচ্ছা, আমি একটু শুনি কি অবস্থা সাউন্ডের। সাউন্ড এসএস ডান। ওকে, যদি এসএস ডান হয় তাহলে আমরা একটু মুছে ফেলি আর আমরা অঙ্কটা করি আমাদের আইকিউটা। ওকে, আচ্ছা আসো, কি বলেছে, এক ব্যক্তিকে দেখিয়ে এক ভদ্র মহিলা বললেন তার ভাইয়ের বাবা আমার দাদার একমাত্র ছেলে। ওই মহিলাটি লোকটির সাথে কি সম্পর্ক? ওকে, তোমরা একটু কমেন্ট করে জানাও। অনেকেই জানিয়েছো, আমি একটু দেখতে চাই, আবার একটু তোমরা ভালোভাবে জানাও। ঠিক আছে, এক ব্যক্তিকে দেখিয়ে ভদ্র মহিলা বললেন তার ভাইয়ের বাবা আমার দাদার একমাত্র ছেলে। খুব সহজ, একটু খালি চিন্তা করলে হয়ে যাবে। একটু চিন্তা করো তাহলে হয়ে যাবে। সাউন্ড একটু চিন্তা করো। ওকে, হ্যাঁ অনেকেই অ্যানসারটা করেছো, থ্যাংক ইউ সো মাচ, বল লিখেছো। আচ্ছা, তাহলে একটু খেয়াল করি আমরা এই জায়গাটা। আমরা এই জায়গাটা খেয়াল করব। এক ব্যক্তিকে দেখিয়ে ভদ্রমহিলা বললেন তার ভাইয়ের বাবা, তার ভাইয়ের কি বাবা আমার দাদার একমাত্র ছেলে। তাহলে আমার দাদার একমাত্র ছেলে, ঠিক আছে। এই ক্ষেত্রে ওই মহিলাটি লোকটির সাথে কি সম্পর্ক? তার মানে এখানে কি দেখা যাচ্ছে যে ভাই এবং কি বোন, কারণ তার ভাইয়ের বাবা আমার দাদার একমাত্র ছেলে, তার মানে তার দাদার একমাত্র ছেলে হচ্ছে কি তার ভাই।
তার মানে অ্যানসারটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যানসারটা হবে কি বোথ। ওকে, এটা একটু সহজ ছিল, অনেকই বেড়ে গিয়েছো স্বাভাবিকভাবে। পরবর্তীতে একটু খেয়াল করো, হ্যাঁ এটা একটু তোমরা অ্যানসার করার চেষ্টা করো, সবাই একটু অ্যানসার করার চেষ্টা করো। ভাই প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে আইকিউ এবং ম্যাথ এগুলোতে তোমরা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না। সাউন্ড ঠিক নাই না? ওকে, একটু খেয়াল করি আমরা। দেখো তোমরা অনেকেই চেষ্টা করেছো, হ্যাঁ অনেকেই চেষ্টা করেছো। বলছে কি বলছে, পি হচ্ছে কিউ এর পিতা। তাহলে আসো পি, তাহলে আমরা একটু দেখো, দেখো এখানে পি লিখলাম। পি হচ্ছে কিউ এর পিতা। এখানে যে জিনিসটা আমরা পাচ্ছি কিউ, আচ্ছা এখানে কিউ, পি হচ্ছে কিউ এর পিতা, তার মানে পিতা উপরে থাকবে, কিন্তু কিউ পি এর ছেলে নয়। তার মানে স্বাভাবিকভাবে ছেলে নয় মানে কি মেয়ে, ছেলে নয় মানে কি মেয়ে, তাদের সাথে সম্পর্কটা কোন ধরনের? একবারে দিন শেষে খুব সুন্দরভাবে আমরা যে জিনিসটা পাচ্ছি বাবা ও মেয়ে, বাবা ও মেয়ে। থ্যাংক ইউ সো মাচ, অনেকে অ্যানসার করেছো। তারপর আসো পরেরটা খেয়াল করি। হ্যাঁ একমাত্র, একমাত্র যখন একমাত্র বাবা, হ্যাঁ একমাত্র যদি কিন্তু কোশ্চেন হয়, তোমরা একটু খেয়াল করো কি বলেছে, আপনার চাচার একমাত্র বড় ভাইয়ের মেয়ের ছোট ভাই আপনার কি হয়। ঠিক আছে, আসো একটু সবাই সবাই একটু খেয়াল করবে, এটা কি হবে অ্যানসার, একটু সবাই চেষ্টা করো কি হতে পারে। খুব নয়েজ আসতেছে। আচ্ছা আমাদের সাউন্ডটা একটু আমরা দেখি। আমাদের সাউন্ড একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা আমরা দেখতেছি এটা ঠিক করা যাচ্ছে কিনা। আচ্ছা এখন কি একটু কমে ক্লিয়ার কিনা একটু জানাবে তোমরা, এখন কি ক্লিয়ার কিনা একটু জানাবে। আচ্ছা তাহলে আসো আমরা একটু খেয়াল করি ভাইয়া কি বলেছে, আপনার চাচার একমাত্র বড় ভাইয়ের মেয়ে। তাহলে দেখো ধরো আপনি, এখানে আমি, ঠিক আছে, এরপর বলেছে কি তা আপনার চাচা, ঠিক আছে, আঙ্কেল, একমাত্র বড় ভাইয়ের মেয়ে, ঠিক আছে, একমাত্র বড় ভাই এখানে, তার মেয়ে আবার এখানে, ঠিক আছে, মেয়ের ছোট ভাই, মেয়ের আবার ছোট ভাই কি এখানে। তাহলে এই জায়গাটায় আপনার কি হয়, হ্যাঁ ভাই হবে, কি হবে ভাই হবে। খুব সুন্দরভাবে দেখো এখানে আপনি, আপনার চাচা, এই চাচার ভাইকে, আপনার চাচার ভাই একমাত্র ভাই আপনার আব্বা, আপনার বাবা, তাহলে আপনার বাবার মেয়ে আপনার সিস্টার, আর সিস্টারের ভাই হচ্ছে কি আপনার ভাই। তাহলে বিষয়টা দেখেন এইভাবে যদি আমরা ওই যে প্রজন্ম বা জেনারেশন দিয়ে করি তাহলে কিন্তু অ্যানসার হয়ে যায়। তো একমাত্র যেহেতু বলেছে দ্যাট মিন্স আপনার বাবা, আপনার বাবার মেয়ে, বা আপনার বাবার মেয়ে হচ্ছে বোন, যেহেতু আপনার বাবার মেয়ে চায় না, বাবার মেয়ের ছোট ভাই, তার মানে তার ছোট ভাই আপনারও কি ছোট ভাই। বিষয়টা বুঝছেন? সাউন্ড ক্লিয়ার এখন? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এবার আসি আমরা পরেরটায়। হ্যাঁ এটা একটু সবাই করবেন। কি বলেছে একটু খেয়াল করি আমরা, কি বলেছে একটু খেয়াল করব। সবাই একটু নিজে 30-20 সেকেন্ডের মধ্যে একটু অ্যানসার করার চেষ্টা করো। সবাই 20 সেকেন্ডের মধ্যে একটু অ্যানসার করার চেষ্টা করো। হ্যাঁ দ্রুত অ্যানসার করার চেষ্টা করো। ওকে, হ্যাঁ অ্যানসার অনেকে করে ফেলতেছো, থ্যাংক ইউ। আচ্ছা কি বলেছে এখানে, যে জিনিসটা বলেছে x y এর ভাই, তার মানে x y এর ভাই, এরপরে z y এর মেয়ে,
জেড ওয়াই এর মেয়ে। তার মানে দেখো এই জেড হচ্ছে কি ওয়াই এর মেয়ে। প্রজন্মটা একটু খেয়াল করো, তাহলে তোমাদের ভুল হবে না। তাহলে কি দেখা যাচ্ছে দেখো, আমরা যদি প্রজন্মটা বের করি তাও কিন্তু আমাদের হয়ে যায়। তার মানে এক্স ওয়াই এর ভাই, এক্স ওয়াই এর ভাই, তার মেয়ে হচ্ছে আবার কি জেড। এবার বলেছে ভি এক্স এর বোন, তার মানে হচ্ছে এই এক্স এর বোন, এই এক্স এর বোন হচ্ছে কি ভি। এরপর বলছে ইউ জেড এর ভাই, ইউ জেড এর ভাই। এখানে দেখো এই ইউটা হচ্ছে জেড এর ভাই, ইউ হচ্ছে জেড এর ভাই। এরপরে ইউ এর চাচা কে, ইউ এর চাচা কে। ওকে, ইউ এর চাচা, যেহেতু এরা ভাই ভাই, দ্যাট মিন্স চাচা হচ্ছে কি এক্স। বিষয়টা কি বুঝতে পেরেছো সবাই? সবাই বুঝতে পেরেছো নাকি আবার বুঝাবো? আমি আবার দেখাচ্ছি দরকার হয়। এই যে জায়গাটা আমি বলছিলাম x এবং y ভাই, এই দুটো হচ্ছে কি ভাই। এরপর বলছে z y এর মেয়ে, এই যে z y এর মেয়ে। এবার b x এর বোন, তার মানে এই যে এটা হচ্ছে বোন। এরপর বলছে u z এর ভাই, তার মানে হচ্ছে যে এই z এর কি ভাই। এখন বলেছে u এর চাচাকে, চাচা কি হচ্ছে যে x হয়ে যাচ্ছে। তাহলে আমাদের অ্যানসার হবে x। অনেকে অ্যানসার দিয়েছো, যারা কমেন্ট করে জানাচ্ছো থ্যাংক ইউ সো মাচ। এইবার আসো আমরা পরবর্তীতে একটু খেয়াল করি। আমাদের এটা সবার পারতেই হবে, পারা উচিত, এটা সবার পারা উচিত। সবাই একটু কমেন্ট করে জানাও এটার অ্যানসার কি হবে। আর সাউন্ড এখন ঠিক আছে কিনা একটু জানাও। সাউন্ড এখন ঠিক আছে কিনা একটু জানাবে তোমরা। ওকে, তাহলে আসি আমরা এখানে একটু দেখি কি বলেছে, শ্বশুরের একমাত্র শালিকার একমাত্র বোনের একমাত্র মেয়ে। তাহলে দেখো একমাত্র, একমাত্র এবং একমাত্র এই জিনিসগুলো যদি থাকে তাহলে তোমার নিকট, একবারে নিকটের নিকটাত্মীয় হবে। যেমন এখানে কি বলেছে, ধরা হচ্ছে তুমি, এখানে আমরা একজন এক্স ধরলাম, এর উপর হচ্ছে কি এখানে শ্বশুর, শ্বশুরের, শ্বশুরের একমাত্র শালিকার একমাত্র বোনের, তাহলে তার শালিকে হচ্ছে এখানে, তার একমাত্র বোন হচ্ছে যে এখানে, তার মেয়ে তোমার কি হয়, যেহেতু শ্বশুর শ্বশুর তার মানে তোমার কি হবে ওয়াইফ হবে। ওকে, তার মানে এই প্রজন্মগুলো যদি এইভাবে চেঞ্জ করো তাহলে কিন্তু আমাদের অ্যানসারটা খুব সহজে চলে আসে। যেহেতু শ্বশুর এবং তার একমাত্র বোনের একমাত্র মেয়ে, তার শালিকার, যেহেতু শালিকার একমাত্র বোন তার মানে তোমার শাশুড়ি, এই জায়গাটা কি হচ্ছে তার মেয়ে হচ্ছে তোমার ওয়াইফ। ক্লিয়ার বিষয়টা? ওকে, আচ্ছা ওকে, এই জিনিসগুলো মোটামুটি তোমরা অনেকগুলো প্র্যাকটিস আছে, বিভিন্ন আমাদের লেকচার শিট আছে, বইতে আছে, এই ইয়েগুলো প্র্যাকটিস করে নিবা। এখন আসো বর্ণ ও সাংকেতিক বিন্যাস। বর্ণ সাংকেতিক বিন্যাস থেকে কোশ্চেন এসে থাকে, তোমরা একটু সবাই 5টা কোশ্চেন একটু পড়ো, 5টা কোশ্চেন পড়ো, এসব আমরা প্র্যাকটিস করব। দ্রুত সবাই পড়ো। হ্যাঁ, সবাই একটু পড়ো, একটু প্র্যাকটিস করো। ওকে, আসো একটু আমরা খেয়াল করব। হ্যাঁ, 5টা কোশ্চেন সবাই একটু চেষ্টা করো, দেন আমি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, 1 নাম্বার কোশ্চেন একটু আসো। 1 নাম্বার কোশ্চেনের অ্যানসারটা কি দিয়েছো একটু খেয়াল করবা। আমি দেখতে পাচ্ছি 1 নাম্বারের অনেকেই, হ্যাঁ 1 এর সি দিয়েছো অনেকে,
একজন সি দিয়েছো, কেউ বি দিয়েছো, কেউ আবার ডিও দিয়েছো, ঠিক আছে। ওকে আনানুর, বাকি আরো দুইটা আছে, বাকি ওটা দিয়ে দাও। আচ্ছা রাবি ইসলাম রাতুল লিখেছে ভাই এইসব সম্পর্ক কঠিন লাগে ধরতে। ভাই প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলেই দেখা যায় এগুলোকে পেরে উঠবা, না হলে কিন্তু ভুল করে ফেলবা। তানিশা ফারিন দুইটা দিয়েছে, বাকিগুলো একটু দাও। আচ্ছা আসো আমরা একটু খেয়াল করি। এখানে অনেকে একটা প্রাণীও দিয়েছো, রেপিস একটি প্রাণী দিয়েছো। অনেক অনেক জায়গা থেকে দেখলাম এটা দিয়েছো, আবার অনেকে দিয়েছো সি। না একটু খেয়াল করো ভাইয়া, প্রশ্নটা পড়তে হবে ভাইয়া, প্রশ্নটা না পড়লে কিন্তু বুঝবা না। এখানে বলেছে র্যাপিস অক্ষরগুলি নতুন করে, তোমাকে যেভাবে হোক তোমাকে কি করতে হবে, এটাকে নতুন করে সাজাতে হবে। মানে র্যাপিস আছে, র্যাপিস রাখা যাবে না, এটাকে চেঞ্জ কোনো না কোনো ভাবে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। তাহলে চেঞ্জ করলাম আমরা, যদি আমরা চেঞ্জ করি তাহলে কিন্তু আমরা বলতে পারি এখানে প্যারিস, পি এ আর আই এস, প্যারিস। তোমরা স্বাভাবিকভাবে জানো ফ্রান্সের কি প্যারিস রয়েছে, একটি শহর রয়েছে। এটি একটি দেশ না, এটা একটি প্রাণী না, এটা একটা দেশ না, এটি একটি মহাসাগর না, এটি একটি শহর। এটি একটা কি হবে, শহর হবে। আশা করি বুঝতে পেরেছো, এখানে আমাদের অ্যানসারটা হবে একটি শহর। পরেরটা খেয়াল করো, নিচের অক্ষরগুলো দিয়ে সঠিক শব্দ কোনটি? নিচের অক্ষরগুলো দিয়ে সঠিক শব্দ কোনটি? তার মানে হচ্ছে এই অক্ষরগুলো দিয়ে কোনটা দিয়ে সঠিক শব্দ পাওয়া যায়। এখানে আমরা দেখি নাত মাইজা, না এটা একটা সঠিক শব্দ না। যাই নাই তোমা, তারপর হচ্ছে নাত জামাই, আর হচ্ছে ইমাই জানা। তার মানে আমরা এখানে খুব সুন্দরভাবে বুঝতে পারছি একবার সঠিক শব্দ হচ্ছে নাত জামাই, আর কোনোটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে না, সঠিকতা দিচ্ছে না। দ্যাট মিন্স আমাদের आंसर হবে গ। এরপরে আসো, এটা অনেকেই কঠিন ভাবে অনেকে দেখলাম आंसर করো না, 3 নাম্বারটা। যারা आंसर করো না একটু খেয়াল করো ভাইয়া, খেয়াল করলে পারবা। কি বলছে, if you rearrange the letters legenda you have name of। আচ্ছা এটাকে তুমি যদি রিঅ্যারেঞ্জ করো, এটা করে যদি সাজাও, তাহলে কি পাও? আমরা র‍্যাপিস যেটা পড়েছি ওইটার মতোই। তুমি একটু খেয়াল করো, এখানে এই লেজেন্ডটাকে এমন ভাবে করো, বাংলাদেশকে একটা বাস দিয়েছে ইংল্যান্ড, কয়দিন আগে ক্রিকেট খেলায়ও দেখো তো ইংল্যান্ড হয় কিনা, ই এন জি এল এ এন ডি, ইংল্যান্ড। তারপরে দেখো এল ই জি, এই জায়গাটা আছে জি এন ডি এ, এটাকে তুমি ইউজ করে কি বানাতে পারো, ইংল্যান্ড বানাতে পারো। তাহলে ইংল্যান্ড যদি বানাই, তাহলে আমরা সেই ক্ষেত্রে কি দিব, কান্ট্রি দিব। কি দিব, কান্ট্রি। ওকে যারা आंसर করেছো থ্যাংক ইউ, ইংল্যান্ড দিয়েছো কয়েকজন। ওকে হ্যাঁ, এটা কি বুঝতে পেরেছো সবাই? 3 নাম্বার কোশ্চেনটা, 3 নাম্বার কোশ্চেনটা যদি বুঝতে পারো তাহলে একটু খেয়াল করো। 4 নম্বরে আসি আমরা, তাহলে আসো এবার দেখি আমরা 4 নাম্বার। 4 নাম্বার কি বলেছে, অ্যাডমিনিস্ট্রেশন শব্দটি দ্বারা নিচের কোন শব্দটি গঠন করা যায় না? এই যে কোনটাতে হচ্ছে শব্দ গঠন করা যায়, আবার হচ্ছে যে কোনটাতে গঠন করা যায় না। এখন আসো অ্যাডমিনিস্ট্রেশন ওয়ার্ডের এই ক্ষেত্রে আমাকে একটু দেখতে হবে, মিলাতে হবে যে এস আছে, টি আছে, এ আছে, টি আই ও এন আছে। দ্যাট মিন্স স্টেশন শব্দটা গঠন করা যাবে। তুমি একটু খেয়াল করো যে এখানে কিন্তু স্টেশনে যা যা আছে সবকিছু কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনে আছে। এরপরে দেখো ট্র্যাডিশন, এই ট্র্যাডিশনে দেখো টি আছে, আর এই যে টি আছে, আর আছে, এ আছে, তারপর হচ্ছে ডি আছে, আই আছে, টি আই ও এন এখানে তো আছে। দ্যাট মিন্স এটা হতে পারে। এখানে দেখো এম আছে, হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেশন এম আছে, আই আছে, এস, এই যে মিনিস এম আই এন আই এস, মিনিস পর্যন্ত আছে। এখানে কি খুব সুন্দরভাবে আছে, কিন্তু ভাই এখানে কি টি আর ই কি কোনো ওয়ার্ড আছে বলো তো? এখানে অ্যাডমিনিস্ট্রেশনে আছে কি? হ্যাঁ তোমাদের কাছে একটু জানতে চাই, আছে কি? নাই। যেহেতু নাই, দ্যাট মিন্স আমাদের অ্যানসারটা অবশ্যই কি হবে, মিনিস্টার হবে, যেহেতু মিনিস্টার গঠন করা যায় না। আর এখানে টি আর আই টি আই ও এন বা আর এ টি আই ও এন যা আছে সবই আছে, দ্যাট মিন্স এটাকে অ্যানসার করা যাবে না। তাহলে আমাদের 4 এর অ্যানসার হবে মিনিস্টার। বিষয়টা বুঝতে পেরেছো সবাই? একটু কমেন্ট করে জানাও। পরেরটা একটু খেয়াল করব, ত্রঞ্চিমা, এটা সহজ, আশা করি তোমরা কেউ ভুল করো নাই। মাত্র নচিত হবেই না, মাত্র চিহ্ন হবে না, মানচিত্র। অপশন দেখলে আমাদের অ্যানসার পেয়ে যাবে। অ্যানসার হবে কি, মানচিত্র। বিষয়টা বুঝা গেছে সবাই? ক্লিয়ার? ওকে আচ্ছা, ওকে যেহেতু তোমরা ক্লিয়ার, আমরা আরো কিছু জিনিস প্র্যাকটিস করব।
এগুলো কিন্তু অনেক আছে, এগুলো সবই তোমাদের প্র্যাকটিস করতে হবে। তোমরা যদি প্র্যাকটিস না করো পরবর্তীতে কিন্তু পরীক্ষার হলে ভুল করবে। ওকে, আসো এটা একটু করবা তোমরা, তিনটা একটু পড়ো, তিনটা পড়ে নিজেরা প্র্যাকটিস করো আগে, নিজেরা আগে একটু প্র্যাকটিস করো তাহলে সুবিধা হবে। হ্যাঁ, তিনটা একটু প্র্যাকটিস করো দ্রুত। আর একজন লিখেছে শামসুল কবির লিখেছে ভাইয়া 3 নম্বরে দুইবার ই আছে। দুইবার ই থাকলে সমস্যা নেই ভাইয়া, যদি তুমি একটা লাগে একটা নিয়ম ইউজ করতে পারো। তোমাকে সবগুলো ব্যবহার করতে হবে এরকম না। ওকে, একটু কমেন্ট করে জানাও কি হবে। হ্যাঁ, সবাই একটু প্র্যাকটিস করো, কি বলেছে একটু দেখি আমরা। আচ্ছা, এখানে দেখো এক নাম্বার, যদি 13479 দিয়ে AQFJL হয় 52868 দ্বারা এটা বোঝায়, তাহলে 396824 দ্বারা কোনটি বোঝাবে? আসো, তার মানে এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এই নাম্বার বা ডিজিটের যেই বর্ণ দেওয়া আছে অথবা এই ডিজিটের যে বর্ণ দেওয়া আছে সেগুলো থেকে আমরা মান বের করব আগে। তাহলে দেখো এখানে 3 আছে, কি আছে ভাইয়া? 3 আছে। তার মানে এই 3 দ্বারা কাকে বোঝাচ্ছে? 3 দ্বারা কিন্তু কিউ কে বোঝাচ্ছে। একটু খেয়াল করো, এই 3 দ্বারা কাকে বোঝাচ্ছে? কিউ কে বোঝাচ্ছে। তাহলে আমরা কিউ পেয়ে গেলাম। এরপরে আসো 9, কি বোঝাচ্ছে? 9। এখন আসো 9 কিন্তু 9 দ্বারা কিন্তু এল কে বোঝাচ্ছে। 9 দ্বারা কি বোঝাচ্ছে? এল। তাহলে আমরা দেখলাম কিউ এল। এরপর আসো ভাইয়া, পরবর্তীতে বলেছে 6, এই যে 6, 6 মানে কি? পি, তার মানে কিউ এল পি। তারপরে দেখো পরবর্তী কি বলেছে? 8, কি আছে? 8, 8 এখানে কি? 8 সমান সমান এন, তাহলে কিউ এল পি এন। তারপরে দেখো 2 আছে, কি আছে ভাইয়া? 2, তাহলে 2 এর মানটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে 2 মানে এম, 2 মানে কি? এম। আর 4, 4 দ্বারা কি বোঝাচ্ছে? 4 দ্বারা হচ্ছে এফ। অ্যানসার হবে কোনটাতে? দেখো কিউ এল পি এন এম এম, তার মানে অ্যানসার হবে কিউ এল পি এন এম এম। বিষয়টা বুঝছো সবাই? এটা কি বোঝা গেছে? তোমাদের কমেন্টগুলো দেখতে চাই, বুঝতে পেরেছো কিনা? ওকে, থ্যাংক ইউ যারা অ্যানসার দিয়েছো। অনেকে সি দিয়েছো না ভাইয়া, সি হবে না। হ্যাঁ, একের বি হবে। ওকে, তারপর আসো পরেরটা। যদি 5633042 মানে ভলিউম হয়, তাহলে হচ্ছে 403T মানে কি? জাস্ট কিছু করার দরকার নাই, তুমি 4 মানে কি? এম, 4 মানে কি? এম। তারপর হচ্ছে 0 মানে হচ্ছে ইউ, ঠিক আছে? 3 মানে কি? এল। তারপর হচ্ছে 4 মানে কি? হ্যাঁ, সরি 2 মানে কি? 2 মানে হচ্ছে ই। তার মানে দেখো কি কি বের হলো আমাদের, যে 4 মানে হচ্ছে, এখানে দেখো 4 মানে হচ্ছে এম, তারপর হচ্ছে ইউ, তারপর হচ্ছে এল ই। দ্যাট মিন্স আমাদের आंसर হবে এম ইউ এল ই। হ্যাঁ, যারা 2 এর आंसर দিয়েছে, তাসবিহ, তাহসিন, আর হচ্ছে আবুল বাশার, সঞ্জানা, ওয়াকিলউদ্দিন, থ্যাংক ইউ সো মাচ যারা आंसर করেছো। ওকে, তার মানে আমাদের आंसर হবে ডি। এরপরে খেয়াল করি আমরা, এটা আশা করি সবাই পেরেছো। ডিইবি এর ইকুয়াল টু যদি কি হয়? ডিইবি ইকুয়াল হচ্ছে বিইজি হয়, তার মানে এটা জাস্ট উল্টে দিবা। তার মানে 456 তুমি কি করো? রিভার্স করে দাও। রিভার্স করে দিলে কি হয়? 654, 654। তার মানে দেখো এখানে আমাদের বিন্যাস বা সাংকেতিক বা বর্ণ বা কোডিং এর মাধ্যমে আমরা অ্যানসার করতে পারি। ওকে, আচ্ছা, তো 3 নাম্বারটা আমরা সময় নষ্ট করলাম না, আমরা চলে গেলাম পরেরটায়।
পরেরটা খেয়াল করব। হ্যাঁ, সবাই একটু আগে চেষ্টা করো, সবাই আগে একটু চেষ্টা করো, সবাই একটু চেষ্টা করো। হ্যাঁ, নিজেরা চেষ্টা করো, দেন হচ্ছে আমি বুঝালে তোমাদের সুবিধা হবে। হ্যাঁ, আনায়া নূর, তানভীর হাসান আলী, থ্যাংক ইউ যারা কমেন্ট করে জানাচ্ছ অ্যানসার, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওকে, হ্যাঁ দ্রুত একটু অ্যানসার দাও ভাইয়া, সবাই দ্রুত অ্যানসার দিবে। ওকে, আমি অনেকেরই অ্যানসার দেখতে পাচ্ছি, বাকিরা একটু কমেন্ট করো, কমেন্ট করে জানাও কোনটা হবে। এক নাম্বার 4 5 6 7, 4 5 6 7 কোনটা কোনটা অ্যানসার হবে একটু একসাথে লিখে দাও ভাইয়া, একসাথে লিখে দাও। ওকে, আচ্ছা তাহলে একটু মিলাও, সবাই একটু মিলাও যারা অলরেডি চেষ্টা করেছো। একটু দেখো, if letters CAD stands for 314, তার মানে দেখো C3, A হচ্ছে 1, D হচ্ছে 4, তার মানে এই জায়গাটা আমরা খুব সহজে AD, এখানেও AD আছে এখানেও AD আছে, তার মানে লাস্টে 14 হবে। কি হবে? 14। আর A C এর মান যদি কি হয় 3 হয়, দেখো A মানে কি 1, B মানে 2, C মানে কি 3। তোমরা এখানে যে জিনিসটা খেয়াল করবে, এই ক্ষেত্রে A B C D আমাদের যে অ্যালফাবেট গুলো আছে এগুলোর মান একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে নিবা, আবার উল্টা ভাবেও পড়ে নিবা। যেমন Z এর মান কি হবে বলো তো? যদি A 1 হয়, তোমাদের জন্য একটু বলি Z কত হবে একটু কমেন্ট করে জানাও। খুব সহজ বিষয়, তারপরে তোমরা একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, A যদি কি হয় 1 হয়, তাহলে Z কত এটা একটু বলো। তার মানে এখানে আমরা B 2 পাচ্ছি, তার মানে 214। आंसर হবে কি 214। আর পরেরটা একটু খেয়াল করি আসো, কি বলেছে? if A stands for 3, A সমান সমান কত 3, একটু খেয়াল করো কি বলেছে? A 3, এরপর বলছে B 4, B 4, C 5, C কি 5। ওকে, অনেকে বলছে হ্যাঁ Z মানে কি 26, আবার x এর মান কত, উল্টা যেগুলো আসবে তুমি ওখানে মনে রাখলেই হবে। তারপর আসো পরেরটা, C 5, then what word of 5 letters following figures stand for? এই যে এইটা এখন বোঝা যাবে যে আসলে কি হচ্ছে। যেমন দেখো 11 21 14 3, তারপর হচ্ছে কি 5 15। তো এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি অলরেডি, A 3, B 4, C 5, তার মানে D কত 6, হ্যাঁ, E কত 7, F 8, G 9, I 8, 10, I 11। দেখো ভাইয়া, আমরা কিন্তু 11 সমান কিন্তু I পেয়ে গেছি। অনেক বড়, কিন্তু তুমি যদি একটু মাথা খাটাও তাহলে তোমার জন্য ইজি হয়ে যাবে। এই I মানে হচ্ছে 11, তার মানে তুমি এখানে পেয়ে যাচ্ছ I পেয়ে যাচ্ছ, এখানেও I আছে, তার মানে A নাম্বারও বাদ, D নাম্বারও বাদ, এই দুইটার মধ্যে তোমার অ্যানসার হবে। এই দুইটার মধ্যে যদি অ্যানসার হয়, একটু খেয়াল করো, তুমি এই জায়গাটায় যে জিনিসটা খেয়াল করবা, ছোট সংখ্যাটা ধরো 3, 3 মানে কি A, এই যে এখানে দেখো 3 মানে কি A, তাহলে 3 যেহেতু A হচ্ছে, তাহলে তুমি এখানে দেখো এই 3 মানে কি শেষের আগেরটা, শেষের আগেরটা। এখানে কি আছে ভাইয়া? আইরিশি কি আছে? না, তুমি সহজেই পুরোটা না দেখো অ্যানসার করতে পারো, অ্যানসার হবে ইসলাম। ভাইয়া বুঝছো? অনেকে আইরিশ দিয়েছো না ভাই, আইরিশ হবে না। যেমন আনায়া দিয়েছো, আর অনেকেই আইরিশ দিয়েছো, আইরিশ কিন্তু হবে না। হ্যাঁ, অ্যানসার হবে ইসলাম। আমি আবার বলছি, এখানে 3 থেকে শুরু, A3, B4, C5, D6, E7, F8, G9, H10 আর I হচ্ছে কি 11।
বিষয়টা বুঝছো? তার মানে i যদি 11 হয় আমরা কিন্তু i পেয়ে গেলাম, মানে 11 এর মান পেয়ে গেলাম। তার মানে এই দুইটা অপশনে i আছে, b আর c তে। এখন তুমি যে জিনিসটা করবা এরকম যদি থাকে, তুমি দেখবা ছোট সংখ্যাটা কোনটা আছে যেটা তুমি সহজে বের করতে পারো। তাহলে a = 3, তার মানে এখানে এটার অবস্থান কোথায় আছে? আগে আছে, এখানে কি আগে আছে, आंसर হবে ইসলাম। বিষয়টা কি বুঝতে পেরেছো ভাইয়া? হ্যাঁ, যারা বুঝেছো থ্যাংক ইউ। এইবার আসো BEEF, তার মানে b এর মান 2, এর মান 5, এর মান 5, f এর মান 6। তার মানে তুমিও কি করবা? এর মান কত? 5। এইবার আসো, তার মানে এর মান যদি 5 হয় তার মানে e = 5, g = 6, সরি f = 6, g = 7, g = কি ভাইয়া? 7। তাহলে তুমি কি পাচ্ছ? 577, 577। বিষয়টা বুঝতে পেরেছো? e এর মান কত? 5, f এর মান কত? 6 আর g এর মান কত? 7। দ্যাট মিন্স আমরা যেহেতু e একটা আছে আর দুইটা 7 আছে, সেটাই আমাদের आंसर হবে d। ক্লিয়ার সবাই? ওকে, হ্যাঁ প্র্যাকটিস করে ফেলো, যে আমি তোমাদেরকে টাইম দিচ্ছি এই কারণে। আচ্ছা ইমরোজ সৌমিক লিখেছো ভাইয়া 566। না ভাইয়া 566 হবে না, বিকজ এর পরে f আছে, f এর পরে কি g আছে। আশা করি বুঝতে পেরেছো। ওকে, অনেক ইজি লাগতেছে, পাশাপাশি খুব ভালো প্র্যাকটিস হয়ে যাচ্ছে। হ্যাঁ প্র্যাকটিস করতে হবে, তোমাদের যেহেতু টাইম দিচ্ছি তোমরা টাইম দিয়ে করে নাও। এবার আসো লাস্টেরটা আমরা একটু খেয়াল করব। দেখো যদি PUSH এর কোড 1 2 3 4 হয়, একটু খেয়াল করো। P এর মান কি 1, U এর মান কি 2, S এর মান কি 3 আর S এর মান কি 4, তাইলে হচ্ছে ROUGS এর কোড এত হয় এবং ROUGS এর কোড এত দেওয়া আছে। তাহলে তুমি S টা আগে নাও, কি নিবা? S। তাহলে S এর মানটা কোথায় আছে? এই যে পুশে, পুশে কত? 3 আছে, তাহলে S এর মান হচ্ছে 3 বসালাম। এরপর দেখো ও, ওর মান কোথায় আছে? এখানে নাই, রাফে আছে। তার মানে রাফে এখানে ও আছে, ওর মান হচ্ছে 5। ওকে 5 দিলাম। তারপরে খেয়াল করো ভাইয়া কি আছে? ইউ আছে। তাহলে ইউ এখানে কি? ওর পরে ইউ, ওর পরে কি? ইউ, দ্যাট মিন্স এখানে 2। ঠিক আছে, এখানে কি হবে? 2। আর লাস্টেরটা হচ্ছে পি, পি এর মান আমরা দেখতে পাচ্ছি 1, পি এর মান কি? 1। आंसर হবে 3521, 3521। ভাই বুঝতে পেরেছো কি? ওকে, হ্যাঁ যারা आंसर করেছো থ্যাংক ইউ সো মাচ। ওকে থ্যাংক ইউ সো মাচ। ভাই ক্লাসে মনোযোগ দাও, এগুলো প্র্যাকটিস হয়ে যাবে, প্র্যাকটিস হয়ে যাবে। পরীক্ষার হলে যখন আসবে তখন মনে পড়বে যে এগুলো করছিলাম, এগুলো করেছিলাম, তখন তোমাদের মনে পড়ে যাবে। ওকে, পরবর্তী আমরা সলভে চলে যাই। আসো। ওকে, অসম্ভবতা। ঠিক আছে, ড্যাশ ছাড়া ফসল হবে না। কি ছাড়া ফসল হবে না দেখি বলো তো, কোনটা ছাড়া ফসল হবে না? কোনটা ছাড়া ফসল হবে না একটু বলো। হ্যাঁ একটু নিজেরা করার চেষ্টা করো, একটু প্র্যাকটিস করো, দেন হচ্ছে যে আমি তোমাদেরকে দেখে দেব। ওকে, হ্যাঁ তাহলে একটু আমরা এক নাম্বারটা খেয়াল করি। দেখো তোমরা আশা করি आंसर দিয়েছো, ভুল হলে কোনো সমস্যা নেই, নিজেরা চেষ্টা করো, চেষ্টা করলেই সেই জায়গাটা তোমাদের ইমপ্রুভ করা যাবে। আসো, ড্যাশ ছাড়া ফসল সম্ভব না। কৃষক ছাড়া, সার ছাড়া, কীটনাশক ছাড়া, জমি ছাড়া। এই ধরনের কোশ্চেনটা কি হয় জানো? এই ধরনটা সব কাছাকাছি মনে হয় যে আসলে তো কৃষক ছাড়া ফসল সম্ভব না, আবার আসলে সার ছাড়া ফসল সম্ভব না, কীটনাশক ছাড়া ফসল সম্ভব না, জমি ছাড়া ফসল সম্ভব না, সবগুলো ছাড়া কিন্তু কি ফসল সম্ভব না। কিন্তু এর মধ্যে কোনটা একেবারে বেশি প্রয়োজন, কোনটা একবার রুট? দেখো ভাই, তোমার তো কৃষক পরে, কৃষক থেকে লাভ আছে যদি তোমার কি না থাকে? জমি না থাকে। তোমার কীটনাশক আছে কিন্তু জমি নাই, লাভ আছে? ফসল হবে? হবে না। তোমার সার আছে কিন্তু কি নাই? জমি নাই। দ্যাট মিন্স মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে জমি। আমি আশা করি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি। ওকে, এরপর আসো ভাইয়া কি বলেছে? ড্যাশ ছাড়া উন্নত মানের মানুষও সম্ভব না। টাকা, সম্মান, শিক্ষা, সম্পদ। তার মানে দেখো উন্নত মানের মানুষ
হওয়া সম্ভব নয়। এগুলা কিন্তু অনেকগুলো ভাইয়া টাকা ছাড়া মানুষ হওয়া সম্ভব না। না, এর মধ্যে কোনটা আসলে আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেটা খেয়াল করতে হবে। একমাত্র টাকা থাকলেই নয়, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে শিক্ষা, সেটা হচ্ছে কি শিক্ষা। হ্যাঁ, অনেকে অ্যানসার দিয়েছো, থ্যাংক ইউ। অধিক পড়াশোনা ছাড়া চান্স পাওয়া সম্ভব না, এরকম আবার বইলো না। অধিক পড়াশোনা ছাড়া দেশ পাওয়া সম্ভব নয়। এটাতে অনেকে যদি চান্স লেখা থাকতো, ধরো আমি লিখলাম চাকরি পাওয়া বা চান্স পাওয়া, অনেকে কিন্তু পরীক্ষা হলে এটাও লিখতে পারে যে অধিক পড়াশোনা ছাড়া চান্স পাওয়া সম্ভব না। আসলে না, চান্স পাওয়ার জন্য অধিক পড়াশোনাও কিন্তু করতে হয় না। অনেক অধিক পড়াশোনা করে অনেকে কিন্তু ভালো করে না, অনেকে ফেল করে, এটা থাকবো। তো এটা নিয়ে আসলে একটু বললাম আর কি এই বিষয়টা, যে অধিক পড়াশোনা ছাড়া বিদ্বান হওয়া, চাকরি পাওয়া, জ্ঞান অর্জন, শিক্ষিত হওয়া, সবকিছুর মিলিত জায়গাটা দেখো। চারটা অপশনই তোমার কাছে মনে হবে যে চারটার মধ্যে আমি চারটাই লাগাই দিই, না এরকম না। এর মধ্যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোনটা? আমরা আসলে পড়াশোনা করি জ্ঞান অর্জনের জন্য। কিসের জন্য? পড়াশোনার মেইন জায়গাটা হচ্ছে কি, মেইন ফোকাসটা হচ্ছে জ্ঞান অর্জন। তার মানে বিদ্যান হওয়া, চাকরি পাওয়া ওগুলো বিষয় না, আমাদের অ্যানসার হবে কি জ্ঞান অর্জন। জ্ঞান, হ্যাঁ থ্যাংক ইউ। যারা অ্যানসার দিয়েছো থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে আসো। হ্যাঁ, এবার আসো পরবর্তীতে যাই। একটু দ্রুত সবাই কমেন্ট করে জানাবে কোনটা কি হবে, দ্রুত চেষ্টা করে। চারটা আছে, চারটা একটু দ্রুত করো। সবাই একটু দ্রুত করো। হ্যাঁ, চারটা একসাথে অ্যানসার দিলে ভালো হবে ভাইয়া, একসাথে অ্যানসার দাও। হ্যাঁ, খাদিজা একটা নিপা অ্যানসার দিয়েছে। হ্যাঁ, সাইফুল ইসলাম, তানজিন জান্নাত, এরা থ্যাংক ইউ। যারা অ্যানসার দিচ্ছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসো তাহলে আমরা একটু মিলাই নাকি, অ্যানসার যারা দিয়েছো এখন আমরা সেগুলো কি করব, মিলাবো। তোমরা একটু মনোযোগ দিবে। ওকে, আসো দেখো কি বলেছে। বলেছে ইট ইজ ইম্পসিবল ফর এ ফ্যামিলি উইদাউট, আচ্ছা স্বাভাবিকভাবে একটা ফ্যামিলি চিন্তা করতে পারি না। এখন তো তাহলে হাউস, বাড়ি ছাড়া ফ্যামিলি চিন্তা করা যায় না, খাবার ছাড়া, এডুকেশন ছাড়া, মেম্বার ছাড়া। ভাই ফ্যামিলি যে হবে, ফ্যামিলি হওয়ার জন্য কি লাগবে? অবশ্যই মেম্বার লাগবে। তো আমাদেরকে এই চারটা জায়গা থেকে অনেকে অনেক লজিক থেকে বলবেন যে ভাই খাবার ছাড়া, বাড়ি ছাড়া, তারপর হচ্ছে শিক্ষা ছাড়া ফ্যামিলি সম্ভব না, এটা অনেকে বলবা, তাই না? কিন্তু দিন শেষে একটু খেয়াল করবে যে এর মধ্যে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট কি মেম্বার। মেম্বার ছাড়া কি পরিবার সম্ভব না। তোমার সদস্য সংখ্যা না থাকলে তো পরিবার জন্মাবে না, তাই না? তাহলে আমাদের অ্যানসার হবে মেম্বার। পরেরটা যে খেয়াল করো, একজন ডাক্তারের পক্ষে অসম্ভব। অনেক কিছু বলবা, প্রতিবারই সঠিক ওষুধ দেওয়া, এটা তো আসলেই অসম্ভব। প্রতিবারই সঠিক ওষুধ দেওয়া হবে না। ব্যবসা সম্পর্কে পড়াশোনা করা, কেন ভাই সে ব্যবসা সম্পর্কে পড়াশোনা করতেই পারে, ঠিক আছে। তারপর দেখো অসুস্থ হওয়া, যদি এরকম হইতো যে ডাক্তাররা কখন অসুস্থ হবে না, তাহলে আমি তুমি সবাই কি করতাম, এই আইকিউ টাইকিউ পড়া বাদ দিয়ে আমরা হচ্ছে যে মেডিকেলে পড়তাম, প্রাইভেটেও পড়তাম দরকার হয়, যে অসুখ হবে না, ঠিক আছে। তো এটা তো আমাদের কি লজিক্যাল না, প্রাইভেট প্র্যাকটিস করা, কেন ভাই সে তো প্রাইভেট প্র্যাকটিস করতেই পারে। তাহলে কি জিনিসটা পেলাম আমরা, যে এখানে তিনটা অপশন আমাদের মোটামুটি লেই মনে হচ্ছে। একটা জায়গায় কি অ্যানসার হবে প্রতিবারই সঠিক উত্তর, সঠিক ওষুধ দেওয়া, এটা অসম্ভব, ঠিক আছে। এবার আসো, একজন গোয়েন্দার পক্ষে অসম্ভব। একজন গোয়েন্দার পক্ষে কি অসম্ভব? গোয়েন্দার পক্ষে অবশ্যই ধরো কেউ গোয়েন্দাগিরি করতে গেলা বা কেউ কিছু জানতে চাইলা, গোয়েন্দাগিরি করতে গেলে প্রথমে যে জিনিসটা জানতে হবে, ধরো আমার বিষয়টা যে উনি কে, উনি হচ্ছে মহসিন ভাইয়া। মহসিন ভাইয়া কি করে, ধরো মহসিন ভাই সম্পর্কে জানলাম, তাহলে তুমি যদি মহসিন ভাই সম্পর্কে, বা এখানে আজকে অনেকে নতুন আসতে পারে, নতুন এসে দেখলো কি একটা লোক ক্লাস নিচ্ছে, উনি ইংলিশও পড়ায়, আবার দেখি কি ম্যাথ আইকিউ পড়ায়, তার মানে তুমি কিন্তু কিছু কোশ্চেন কি বা
বা তুমি কিছু উত্তর পেয়ে যাচ্ছ, তথ্য পেয়ে যাচ্ছ, ঠিক তেমনি তুমি তখন কিন্তু গোয়েন্দাগিরি করতে পারবা, যে ইনি কোথায় থাকে, কি করতেছেন, এই তথ্যগুলা জানতে হচ্ছে। তো বিষয়টা হচ্ছে গোয়েন্দার পক্ষে কখনো মানে সম্ভব না, সেটা হচ্ছে সূত্র ছাড়া, মানে কোনো সূত্র ছাড়া রহস্যের সমাধান করা। যে কোনো রহস্য সমাধান করতে হলে তার কি অবশ্যই ক্লু লাগবে। ক্লু না পেলে, তুমি যদি ক্লু না জানো তাহলে হচ্ছে যে কি সেটা করতে পারবে না। তার মানে গোয়েন্দার পক্ষে কোনোভাবেই সম্ভব না সেটা হচ্ছে সূত্র ছাড়া রহস্যের সমাধান করা। তারপর দেখো নাগরিক হওয়া অসম্ভব। কেন ভাই, নাগরিক হতে কি শিক্ষা লাগবে, পাসপোর্ট লাগবে, তারপর হচ্ছে গণতন্ত্র লাগবে? না, এখানে আমরা একটাই পাচ্ছি, রাষ্ট্রের নাগরিক। কি হয়? রাষ্ট্রের নাগরিক হয়। দ্যাট মিন্স একটা নাগরিক হতে হলে বা একজন নাগরিক হতে হলে কোনো একটা নির্দিষ্ট রাষ্ট্রের নাগরিক হতে হয়। বিষয়টা বুঝছো? আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। ওকে, আমরা এখানে লাস্ট দেখব। ওকে, একটু খেয়াল করি আমরা, নিম্নের কোনটি ব্যতিক্রম বা কোনটি পৃথক? হ্যাঁ, অপশন থেকে এগুলো বের করতে হয়, অপশন দেখে এগুলা বের করতে হয়। ওকে, আচ্ছা, একটু খেয়াল করো কি বলেছে, নিচের কোনটি ব্যতিক্রম। এখানে ব্যতিক্রম দেখতে গেলে প্রথমত অপশন যেটা আমরা দেখি সেটা বলেছে রিভার, তারপরে হচ্ছে অশিয়ান, পন্ড। দ্যাট মিন্স তিনটাই পানি সংক্রান্ত। কি সংক্রান্ত? পানি সংক্রান্ত। একটা হচ্ছে ভূমি, ল্যান্ড। এরপর দেখো, সর্বদা মনে রাখতে হবে যে সংসারে কেউ একা নয়। সমস্যা সংকুল জীবনে পদে পদে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়। উপরে বক্তব্য অনুসারে জীবন সবসময় অপ্রীতিকর, প্রতিযোগিতামূলকপূর্ণ, তারপর হচ্ছে কষ্টসাধ্য, জটিল। এখানে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, অনেকে বলে ভাইয়া জীবনটা তো অনেক কঠিন, জীবনটা তো অনেক জটিল, জীবনটা তো অপ্রীতিকর, জীবনটা তো প্রতিযোগিতাপূর্ণ। এখানে যে ক্লু দিয়ে দিয়েছে, সংসারে কেউ একা নয়। একা নয় মানে হচ্ছে যে অনেক, ঠিক আছে। এবং এই সমস্যাগুলো জীবনের পথে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে, নিজেকে যেহেতু প্রতিষ্ঠিত করতে হবে, এই যে তোমরা এখন এই যে ইউনিভার্সিটির জন্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য কি করতেছো, লড়াই করতেছো, পদে পদে অধিষ্ঠিত হওয়ার জন্য চেষ্টা করছো। তার মানে তুমি চেষ্টা করতেছো কি অপ্রীতিকর অবস্থায়, তুমি কি জটিল অবস্থায়, তুমি কি কঠিন কষ্টসাধ্য অবস্থায়? না, তুমি হচ্ছে প্রতিযোগিতাপূর্ণ একটা অবস্থায় কি করতেছো, এই যে ফাইটটা করছো। দ্যাট মিন্স এখানে হবে কি প্রতিযোগিতাপূর্ণ। ওকে, আচ্ছা, তো আমরা মোটামুটি এই জিনিসগুলো একটু দেখলাম। তো আজকে যেহেতু আসলে তোমাদের যে টপিকগুলো আমি পড়াচ্ছি এগুলো তোমাদের গত ক্লাসে যেমন গণিত, মানে ম্যাথ রিলেটেড যে অঙ্কগুলো, এগুলো কিন্তু আমরা তোমাদের স্যার করিয়ে দিয়েছে। তো এই জায়গায় আমাদের যে ইয়েটা হয়, আজকে আমি যেহেতু ডেসক্রিপটিভ বিষয়গুলো আলোচনা করছি, বিশেষ করে আজকে তোমাদের জন্য খুব ইনফরমেটিভ বিষয়টা যেটা, সেটা হচ্ছে অ্যানালজি। অ্যানালজি বিষয়ক যে জিনিসগুলো আসে সেগুলো তোমাদের সাথে আজকে আলোচনা করব। ওকে, হ্যাঁ, একটু তোমরা সবাই খেয়াল করবে। সবাই বোর্ড দেখতে পাচ্ছেন, একটু রিডিং করো। অ্যানালজি রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সেগুলো তোমাদেরকে সলভ করে দেব, কারণ তোমাদের অনেকেই অ্যানালজি বুঝো না বা মুখস্থ করলেও সেগুলো কি থাকে না, মনে থাকে না, তাই না? তোমাদের যেন মনে থাকে সেই জায়গাটা আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। জাস্ট বুঝাবো, মেইন কথা হচ্ছে তোমাদেরকে এটা বুঝিয়ে দিব অ্যানালজি। আচ্ছা, অ্যানালজিটা অনেকে পড়েও মনে রাখতে পারো না, তাদের জন্য হচ্ছে এই স্লাইডটা। সবাই একবারের জন্য পড়ো। আচ্ছা, সবাই একবারের জন্য পড়ো। হ্যাঁ, একবারের জন্য পড়ো, তাহলে আমি বুঝালে তোমাদের সুবিধা হবে। পেট্রোল ইঞ্জিন মোটর গাড়ির সাথে সম্পর্কিত হলে সার্চ ইঞ্জিন কিসের সাথে সম্পর্কযুক্ত? তারপর রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে বাংলাদেশের যে রূপ সম্পর্ক, নিচের কোনটির সাথে ঠিক একই রূপ সম্পর্ক? ঠিক আছে। তারপর হচ্ছে ড্যাশের সাথে যেমন দূরত্বের সম্পর্ক, পাউন্ডের সাথে তেমনই ড্যাশের সম্পর্ক। ঠিক আছে। তারপর হচ্ছে খ্যাতি। আচ্ছা, এখানে এই জিনিসগুলো একটু আমাদের জগলাটা এইভাবে আসছে। হ্যাঁ, তোমরা নিজের একটু দেখো, আমি বুঝিয়ে দিব, কারণ এগুলো অনেকে মুখস্থ করে পারো না। একটু খেয়াল করো কি বলেছে, পেট্রোল ইঞ্জিন মোটর গাড়ির সাথে সম্পর্কিত। তার মানে দেখো, এই যে মোটর গাড়ির যে ইঞ্জিনটা রয়েছে, মোটর গাড়ির সাথে ইঞ্জিনের সম্পর্ক এটা। আর সার্চ ইঞ্জিন কিসের সাথে সম্পর্কযুক্ত?
তার মানে অবশ্যই আমরা সার্চ করি, সার্চ ইঞ্জিনটা ব্যবহার করি কি কম্পিউটারের সাথে, দ্যাট ইজ নট উড়োজাহাজ, জিপিএস অথবা কি প্ল্যানেটেরিয়াম। সার্চ ইঞ্জিনটা হচ্ছে কম্পিউটারের সাথে সম্পর্কিত। তারপর আসে পরেরটা, রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে বাংলাদেশের যেরূপ সম্পর্ক নিচের কোনটির সাথে ঠিক একই রকম সম্পর্ক? তাহলে একটু খেয়াল করো, রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের যে রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে বাংলাদেশের যে সম্পর্ক নিচের কোনটির সাথে ঠিক একই রূপ সম্পর্ক? তাহলে হচ্ছে পাট, কাঁঠাল, সুন্দরবন, চট্টগ্রাম সমুদ্র বন্দর। তাহলে এই জায়গাটা যেহেতু এটা একটা সম্পদ, এখানে দেখো যে জায়গাটা বলছে রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবন কিন্তু হবে না। অনেকে ভাববে যে সুন্দরবন, না, সুন্দরবনের ভিতরে কি থাকে? রয়্যাল বেঙ্গল টাইগার থাকে। আর এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে যেটা সম্পর্ক, ইতিহাস, ঐতিহ্য বা তার যে সম্পদ, সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। এরপরে দেখো ড্যাশের সাথে যেমন দূরত্বের সম্পর্ক, পাউন্ডের সাথে তেমনই ড্যাশের সম্পর্ক। এখন কথা হচ্ছে দূরত্ব। দূরত্ব যদি আমরা খেয়াল করি, দূরত্বের ক্ষেত্রে আমাদের কিন্তু দূরবর্তী না ভ্রমণ। হ্যাঁ, সাপেক্ষভাবে আমরা ভ্রমণটা করি হচ্ছে কি দূরে দূরে, তার মানে এখানে ভ্রমণটা হতে পারে। আর পাউন্ড, ওজন এবং পাউন্ড, কত পাউন্ড ওজন? ওজনের সাথে সম্পর্কিত, দ্যাট মিন্স আমাদের কি হবে এখানে? ওজন হবে। তারপরে খেয়াল করো খ্যাতি এবং কীর্তি। খ্যাতি এবং কীর্তি, মহত্ব, প্রধানতা। তোমরা যারা বাংলা পড়েছো, বাংলা অভিধান পড়েছো, বাংলার এই জায়গাগুলো তোমরা একটু ভালোভাবে পড়ার চেষ্টা করো যে কোনটা দ্বারা কি বুঝাচ্ছে। খ্যাতি দ্বারা কীর্তি অর্জন করা যায়, মহত্ব, প্রধানতা, ঠিক আছে, উদারতা। এরপরে খেয়াল করো ছবি তোলা হয়। ছবি কি করা হয়? তোলা হয়। তার মানে চিঠি কি করা হয়? লেখা হয়। বিষয়টা বুঝো, ছবি কি করা হয়? তোলা হয়। আর চিঠিটা কি করা হয়? ছাপা হয় না, চিঠিটা লেখা হয়। তারপর দেখো রাজা, দরবার, বিচারক, এজলাস। রাজা দরবার আর বিচারক কি? এজলাস। তাহলে আমরা এই দুটার সাথে রিলেট করব, এই দুটার সাথে কি রিলেট করব। এবার আসো কারাগার, কয়েদি। কারাগারে কি কয়েদি থাকে, তারপর হচ্ছে খাম থাকে, খামে কি বার্তা থাকে। কারাগারে কয়েদি থাকে, খামে বার্তা থাকে। বিষয়টা এভাবে রিলেট করে পড়ো, তাহলে তোমাদের জন্য কি সুবিধা হবে। এরপরে আসো কি বলেছে, এর মধ্যে কিছু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন আমি তোমাদেরকে দেখাচ্ছি যে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো কিভাবে আসছে। আচ্ছা, একটু খেয়াল করো, আচ্ছা বড় করবো, একটু খেয়াল করবে তোমরা কি বলেছে একটু দেখো। আচ্ছা, তোমাদের কমেন্ট গুলো দেখতে চাই। ওকে, আচ্ছা, একজন বলেছে জাতীয় তো উল্লেখ করেন। হ্যাঁ হ্যাঁ, ওটা তো, ওটা হচ্ছে জাতীয় ছিল, জাতীয় তার মানে জাতীয় পশু, আর এটা হচ্ছে জাতীয় ফল কাঁঠাল। হ্যাঁ, ওকে, তারপরে দেখো পরেরটা। হ্যাঁ, এখানে আসলে আমি যদি উত্তর নিজে তোমাদেরকে করাতে যাই অনেক টাইম লাগবে। তোমাদেরকে যদি যেগুলো আমি প্র্যাকটিসের কথা বলছি সেগুলো তো প্র্যাকটিস দিলাম, আর যদি উত্তর আমি দিয়ে দেই মানে ইয়ে করি করে দেখাই, তাহলে হচ্ছে যে কি এটা হবে। আচ্ছা, ইরফানুল কায়েস ভাইয়া ওটা হচ্ছে জাতীয়। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। পরেরটা একটু খেয়াল করি। ওকে, পরেরটা একটু আমরা খেয়াল করি। বৃত্ত যদি বর্গের সাথে সম্পর্কিত হয় তবে গণকের সঙ্গে কোনটা? আচ্ছা, বৃত্ত বর্গ, আর এখানে গণকের সাথে একটা পুরুত্ব থাকে, পুরুত্ব, দ্যাট মিন্স গণিতিক গোলক কোণ পুরুত্ব। আচ্ছা, যেহেতু অ্যানসার গুলো দেওয়া আছে তোমরা একটু জাস্ট স্ক্রিনশট দিয়ে নাও, তোমরা একটু দেখে নিবে যাতে করে তোমাদের অসুবিধা না হয়। আচ্ছা, ওকে, আচ্ছা, এগুলা যেহেতু অনেকেই বলতেছো পারতেছো, তোমরা যেহেতু পারতেছো, কয়েকজন দেখতে পাচ্ছি খুবই ভালোভাবে পারতেছো, তো সেই ক্ষেত্রে বলবো যদি কারো কাছে মনে হয় যে এগুলো তোমরা করে ফেলেছো, তোমাদের আর এখানে ইয়ে করার দরকার নাই, ক্লাস করার দরকার নাই, যেহেতু তোমরা এগুলো আগে থেকে পারো। বাট কয়জন আছে যারা আমাদেরকে অনেক বেশি রিকোয়েস্ট করে যে এই ক্লাসগুলো করানোর জন্য, সেই জন্য ক্লাসগুলো করানো হচ্ছে। আর কেউ যদি পেরে থাকো তাহলে হচ্ছে ভাইয়া শুধু শুধু ইয়ে করার দরকার নাই। ওকে, আচ্ছা, তারপরে একটু দেখো আদালতে জজ সাহেব থাকবে, আদালতে কে থাকবে? জজ সাহেব থাকবে। আর ডাক্তার কোথায় থাকবে? হাসপাতালে। জাস্ট আমি একটু রিলেট করে দিচ্ছি। তারপরে দেখো
অনুবাদক, দোভাষী, তারপর হচ্ছে কলম। আচ্ছা, এখানে যে জিনিসটা তোমরা একটু খেয়াল করবা সেটা হচ্ছে দোভাষীরা কি করে, অনুবাদক হিসেবে কাজ করে, আর লেখাতে কি কলম, লেখাতে কি ইউজ করে, কলম ইউজ করা হয়। বাংলাবান্ধা একটি সীমান্ত বন্দর, দাঁড়িয়েবান্ধা কি, ঠিক আছে। এখানে বান্দা অনেকেই যে জিনিসটা করে, তোমাদের সাধারণ জ্ঞান রিলেটেড এই কোশ্চেন গুলো আসে, সাধারণ জ্ঞান রিলেটেড যদি অ্যানসার করতে যাও তাহলে কিন্তু এটা হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, অনেকেই জি ভাইয়া ক্লাস নিন, অনেক ইম্পর্টেন্ট আইকিউটা আছে। আমি তো এজন্যই একটু দ্রুত যাওয়ার জন্য, অনেকগুলো স্লাইড পড়ানোর জন্য তোমাদেরকে একটু ইয়ে করে যাচ্ছি। যারা পারতেছো ভাইয়া বা তোমরা যেগুলো করে ফেলেছো তাহলে তোমাদের না করলেও চলবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে আমাদের যে জিনিসটা খেয়াল করছে, গ্রামাঞ্চলের খেলা। শাড়ি একটি পরিধেয় আর শাড়ি, এটা হচ্ছে তোমরা বাংলায় পড়বা, শাড়ি এবং এই শাড়ি, এই দুটার মধ্যে পার্থক্য তোমরা যদি পারো তাহলে হচ্ছে পেয়ে যাবা, ঠিক আছে। তার মানে এই শাড়ি হচ্ছে পল্লীবধূর অলংকার। এরপর দেখো, প্রাণী অক্সিজেন, প্রাণী অক্সিজেন গ্রহণ করে আর স্বাভাবিকভাবে উদ্ভিদ কি করে, কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে। ওকে, এটা খুব সুন্দর যে প্রাণী অক্সিজেন করে আর এখানে হচ্ছে কি উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, ইংরেজি অ্যানালজির ক্ষেত্রে একটু খেয়াল করবা, ইংরেজি অ্যানালজি। যারা পারে তারা পারে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আসো এবার আসো আমরা একটু খেয়াল করি ইংরেজি অ্যানালজিটা। ইংরেজি অ্যানালজিটা আমরা একটু মনোযোগ দিব। বড় করব, আচ্ছা একটু বড় করে দেই। ওকে, আচ্ছা একটু খেয়াল করো ভাইয়া, এখানে যে জিনিসটা আমরা খেয়াল করব সেটা হচ্ছে স্টেমারিং এর সাথে স্পিচের যে সম্পর্ক, ডিপনেস এর সাথে সেই সম্পর্ক কোনটি, ঠিক আছে। একটু তোমরা খেয়াল করবে, একটু নিজেরা একটু পড়ো, তারপর আমি তোমাদেরকে বুঝিয়ে দিলে সেটা তোমরা খুব সহজে বুঝতে পারবে। কি বলেছে প্রথম কোশ্চেনটা? হ্যাঁ, অনেকে অ্যান্সার দিচ্ছ। ওকে, দেখো ভাই, স্টামারিং মানে হচ্ছে, স্টামারিং মানে তোতলানো, কি তোতলানো, স্তব্ধ হওয়া, তোতলানো, মানে তোতলামি করা না, তার মানে তোতলামি কি, কথা বলতে গেলে সেটা হয়। আর ডিফারেন্স মানে হচ্ছে যে আমরা বলি না কি রে, মানে আমাদের গ্রাম ভাষায় দেন্দা বলে, ঠিক আছে, মানে কানে যে কম শোনে। এই ডিফনেস হচ্ছে কি কানের সাথে সম্পর্কিত, তাহলে এটা হচ্ছে স্পিচের সাথে সম্পর্কিত, আর ডিফনেস হচ্ছে কিসের সাথে সম্পর্কিত, কানের সাথে বা শোনার সাথে সম্পর্কিত। তারপর দেখো অ্যাভোর, ডিসলাইক। অ্যাভোর ঘৃণা করা, ডিসলাইক মানে কি অপছন্দ করা, তার মানে হচ্ছে এই জায়গাটা হচ্ছে যে প্রায় সিমিলার। এখানে দেখো কি বলেছে, চাস্টাইজ আর হচ্ছে কি পানিশ, দ্যাট মিন্স এই জায়গাটা অ্যাভোর মানে হচ্ছে ঘৃণা করা আর হচ্ছে কি অপছন্দ করা। একটু আমি বুঝাচ্ছি অ্যানসারটা কিভাবে নিয়েছে। চাস্টাইজ শাস্তি দেওয়া, পানিশ শাস্তি দেওয়া। তাহলে দেখো উইন, ডিফিট, বিজয় পরাজয়, এটা যেহেতু কাছাকাছি এটা কিন্তু উল্টা, বিপরীত। যেহেতু বিপরীত আছে তুমি কিন্তু অ্যানসার করতে পারবে না। অ্যানালজি মানে হচ্ছে সাদৃশ্য নিরূপণ করা, তাহলে হচ্ছে যে আমরা এটা না সাদৃশ্য পাচ্ছি না। এরপর হচ্ছে কোয়ালিফাই, লিমিট, সীমিত করা, আর হচ্ছে সীমাবদ্ধ, সীমিত করা আর হচ্ছে কি সীমাবদ্ধ। এখানে যে জিনিসটা একটু খেয়াল করবা, এখানে কিন্তু দুইটা কাছাকাছি, এই জায়গাটা আমরা যে জিনিসটা খেয়াল করব, ধ্বংস, ক্ষতি। তার মানে কি হচ্ছে ঘৃণা থেকে, দেখো ঘৃণা থেকে কি অপছন্দ হয়, আর ধ্বংস থেকে ক্ষতি হয়, ধ্বংস থেকে কি ক্ষতি হয়। এখানে কিন্তু আমাদের যে সীমিত করা থেকে বা কোয়ালিফাই, এটা কিন্তু সীমিত শুধু না, এটা যে কোনো জায়গায় নির্বাচন করা বা এটাকে মনোভূত করা অথবা সীমিত করা, সীমাবদ্ধতা। আর এখানে বলেছে যে অ্যাভোর নেগেটিভ জায়গা থেকে আমরা বলেছি যে অপছন্দ হয়, আর ধ্বংস থেকে ক্ষতি হয়। ওকে, যেমন রানা প্লাজা ধ্বংস হয়েছে, রানা প্লাজা ধ্বংস হওয়ার কারণে কি হয়েছে, বিপুল পরিমাণ একটা কি ক্ষতি হয়েছে। আবার ধরো তোমার মধ্যে কারোর প্রতি তোমার কি হচ্ছে, ঘৃণা জন্মাচ্ছে, এই ঘৃণার কারণে তোমার কি অপছন্দ হচ্ছে দিন দিন। ওকে ওকে, আচ্ছা তারপরে খেয়াল করো,
এরপর আসো পরেরটা একটু খেয়াল করি। অ্যাক্টর আর স্ক্রিপ্ট, অভিনেতা আর হচ্ছে কি নাটকের পাণ্ডুলিপি। আচ্ছা, এখানে যে জিনিসটা খেয়াল করব সেটা হচ্ছে অ্যাক্টর এবং স্ক্রিপ্ট, অভিনেতা এবং কি নাটকের পাণ্ডুলিপি দেওয়া আছে। এবার আসো আর্কিটেক্ট ডিজাইন, পেইন্টার মুরাল, তারপর হচ্ছে জাজ ব্রিফ, মিউজিশিয়ান স্কোর। এখন এগুলাতে তোমরা দেখতে গেলে দেখবা যে অনেকগুলা কি কাছাকাছি মনে হচ্ছে। আর অ্যাক্টর আর স্ক্রিপ্ট আমরা তাহলে কিভাবে কি করব? আচ্ছা, এই জায়গাটা যে খেয়াল করবা, অ্যাক্টর স্ক্রিপ্ট নাটকের পাণ্ডুলিপি দেখে বা সেটা নিজে আয়ত্ত করার চেষ্টা করে, আর আর্কিটেক্ট ডিজাইন সে কিন্তু এটা নিজেই করে, নিজে করে। আর অ্যাক্টরের স্ক্রিপ্টটা নিজে না করে অন্য একটা স্ক্রিপ্ট সে ফলো করে অভিনয়টা করে। বাট এখানে আর্কিটেক্ট ডিজাইন নকশা করে, পেইন্টার নিজে করে, আর জাজ নিজে ব্রিফ করে, সঙ্গীত বিশারদ কি করে স্বরলিপিটা কি করে দেখে। তার মানে এখানে যে জিনিসটা দেখাচ্ছে সেটা হচ্ছে নাটকের পাণ্ডুলিপিটা কিন্তু অ্যাক্টর নাও করতে পারে, যে কোনো একজন কি এটা বানিয়ে দেয়, তারপর সে এটা দেখে দেখে কি অভিনয়টা করে। ঠিক তেমনি মিউজিশিয়ান ওই যে স্বরলিপিটা বা লিরিক্স দেখে তারপর কি সে গায়। ওকে, তার মানে অ্যানসারটা হবে ডি। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো। এবার আসো পরেরটা একটু খেয়াল করো। সেটা হচ্ছে সাইলাম শেল্টার, আশ্রমাগারে আশ্রয় নেওয়া হয়। কি আশ্রমাগারে কি করা হয়? আশ্রয় নেওয়া হয়। তার মানে অবশ্যই যে জিনিসটা করতে হবে, এই জায়গাটা যেমন হারবার, এখানে হচ্ছে কনসিগনেন্ট, পোতাশ্রয়ের সংক্ষেপ করা হয়, তাহলে রিলেট করতে হবে কোনটার সাথে কোনটা যাচ্ছে। স্ট্রং হোল্ড ডিফেন্স, দুর্গতে প্রতিরক্ষা, দুর্গ দিয়ে কি করা হয়? প্রতিরক্ষা করা হয়। হসপাইস সর এখানে নির্বাসন করা হয়। আর এখানে দেখো ক্লয়েস্টার স্টোরেজ, মঠ গুদামজাতকরণ। এখানে যে জিনিসটা, এখানে মানুষ থাকে আর মঠে হচ্ছে যে কি কোনো প্রোডাক্ট থাকে, কোনো কি থাকে? প্রোডাক্ট থাকে। এগুলো কিন্তু সব কাছাকাছি ভাইয়া, একটু বুঝো। অনেকে হচ্ছে এগুলো মনে রাখতে পারো না একটাই কারণে। আচ্ছা, তোমাদের আমি কমেন্টগুলো একটু পড়ছি যাতে করে ইয়া হয়। নাহিদ হাসান লিখেছে, স্যার ঘড়ি আর আয়নার কিছু প্রশ্ন থাকে না, ওই সম্পর্কে কিছু বলেন। নাহিদ, আমরা ঘড়ি এবং আয়নার ক্লাসগুলো আগের ক্লাসে হয়ে গিয়েছে, ঠিক আছে? যেহেতু ওইটা হয়ে গেছে, আমি আর আজকে এটা আলোচনা করছি না, তুমি এই ক্লাসটা করে নিও, তাইলেই হবে ভাইয়া, ঠিক আছে? ওই ক্লাসটা করলে ইয়ে হয়ে যাবে। আচ্ছা, যে বিষয়টা তোমাদেরকে বোঝাতে চেয়েছিলাম ভাইয়া, এখানে কিন্তু অনেকে ভুল করতে পারো যে ভাইয়া পোতাশ্রয়, সংক্ষেপ, স্ট্রং হোল্ড ডিফেন্স, দুর্গ দ্বারা প্রতিরক্ষা করা হয়, এখানে সবই ঠিক আছে। বাট এখানে যে জিনিসটা দেখো, এই আশ্রমাগারে আশ্রয় নেয় কোনো ব্যক্তি, আর গুদামজাতকরণ যে স্টোরেজে কোন প্রোডাক্ট কি করা হয়? স্টোর করা হয়। তাই এই যে রিলেট করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি মিল হচ্ছে কোনটায়? এইটাতে, ডি তে। তাহলে আমাদের आंसर হবে ডি। এরপর আসো বেবি, তারপর হচ্ছে মাদার। আচ্ছা, তোমাদেরকে মনে হয় অ্যানসারটা আমি পরে দিলে ভালো হইতো, মানে আগে তোমাদের প্র্যাকটিস করে, মানে আগে নিজেরা প্র্যাকটিস করতে, তাহলে আমি দিলে মনে হয় এটা বেটার হইতো। এখন অ্যানসার দেওয়ার কারণে অনেকে হয়তো বুঝার ট্রাই করতেছো না। এই যে একটু খেয়াল করো, বেবি মাদার, ঠিক আছে, সিম্পনি, তার মানে হচ্ছে মা শিশু, এখানে ঐক্যতান সঙ্গীত। এখন তোমরা যে জিনিসটা খেয়াল করবা সেটা হচ্ছে একটু অপশনগুলো দেখো, অপশনগুলো দেখলে তোমাদের জন্য সুবিধা হবে। এখানে যে জিনিসটা বোঝাচ্ছে মা শিশু, তুমি যদি এখানে বলো সিম্ফনি সিঙ্গার, সিম্ফনি মানে হচ্ছে সঙ্গীত বা সুর, আর এখানে দেখো কম্পোজার, কম্পোজার মানে হচ্ছে, হ্যাঁ, কম্পোজার মানে হচ্ছে যিনি রচনা, কোন সঙ্গীত রচনা করেন, আর রিদম হচ্ছে ছন্দ, মেলোডি হচ্ছে সঙ্গীত। এই জায়গাটা আমাদের একটু দেখাবো যে মায়ের শিশু থাকে আর কম্পোজারের কি থাকে? সুর থাকে অথবা সঙ্গীত থাকে। দ্যাট মিন্স আমরা চারটা অপশনের ভিতরে এটাই পাচ্ছি যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, অ্যানসারগুলো দেওয়া থাকার কারণে তোমাদের আসলে ইয়া পাচ্ছ না। ওকে, আচ্ছা, নিজেরা একটু খেয়াল করো ভাইয়া, নিজেরা একটু খেয়াল করো। কনস্টিটিউশনে প্রিয়াম্বল থাকে, প্রস্তাবনা। তোমরা যারা সংবিধান পড়েছো দেখবা যে সংবিধানে প্রস্তাবনা রয়েছে। কি রয়েছে? প্রস্তাবনা রয়েছে। তার মানে এই চারটা অপশন থেকে তুমি এমন একটাকে ইয়ে করো, নাও, যার যে বুঝতে পারবা যে কনস্টিটিউশনে প্রিয়াম্বল থাকে, তার মানে ওইটা তো সেটা আছে। তো নাটকের প্রস্তাবনা হচ্ছে ওভারসার। এখন বিষয়টা হচ্ছে ভাইয়া, সংবিধান এবং নাটক এই দুইটার সাথে কিন্তু আমাদের রিলেট করতে পারছি না। তারপর বলছো প্লে, নাটক, তারপর হচ্ছে কি নাটকের শেষ অংশ।
তারপরে দেখো পরেরটা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অপেরা, গীতিনাট্য সেখানে মধ্যবর্তীতে থাকে। বাট এখানে দেখো বুকের কি প্রস্তাবনা বা প্রিফেস বা সূচিপত্র এই জিনিসগুলো থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই চারটা অপশনের ভিতরে মোস্ট অ্যানালোজাস বা সাদৃশ্য বোঝাচ্ছে সেটা হচ্ছে কি ডি নাম্বার অপশনকে। ওকে, আচ্ছা ম্যাথ আর আইকিউ ক্লাসে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে যদি প্র্যাকটিস করানো হয়, মানে অঙ্ক দিয়ে বা ইয়েতে করানো হয় সেখানে ভালো লাগে, বাট এগুলো আসলে ডেসক্রিপটিভ। আমি তোমাদেরকে চাইলে অঙ্কের মতো করাইতে পারবো না, ঠিক আছে? তো তোমরা এখান থেকে একটু এইভাবে দেখে নিবে। তারপরে আসো পরেরটা খেয়াল করো, ফিয়ারলেস ডন্ট। ফিয়ারলেস মানে হচ্ছে কি নির্ভীক, ডন্ট মানে হচ্ছে কি ভয় দেখানো, ঠিক আছে? ট্রাঙ্কুইল মানে শান্ত, প্যাসিভ অর্থে কি শান্ত। তার মানে এখানে নির্ভীককে ভয় দেখানো। আর এটা বলছে কি ট্রাঙ্কুইল প্যাসিফাই, এই দুটো কি সিনোনিম, আর এই দুটো কিন্তু সিনোনিম না। তারপর দেখো ইমপ্রেসিভ, তারপর হচ্ছে পার্টার, তার মানে হচ্ছে কি নিরাবেগকে কি করা, উত্তেজিত করা, আর নির্ভীককে ভয় দেখানো। দেখো মিলে যাচ্ছে কিন্তু, যে নির্ভীক তাকে কি ভয় দেখানো যায় না, আর যে নিরাবেগ তারে কিন্তু তুমি উত্তেজিত করতে পারবে না। তত উস্কানি দাও, যত কিছু করো, তা কিন্তু কি করতে পারবে না, হ্যাঁ তার মধ্যে একটা উত্তেজনা ভাব নিয়ে আসতে পারবা না। তারপর দেখো পরেরটা অ্যাভারেশিয়াস, লোভী, উদ্দীপ্ত করা বা প্রণোদিত করা। এখন লোভীকে অনেকে বলে ভাই এটা তো আমি নিতে পারি, যে লোভীকে আমি কি করব, মোটিভেট করব, কিন্তু এখানে বলছে না, লোভীকে তুমি চাইলে কিন্তু মোটিভেট করতে পারো না। এখানে বলছে এই দুইটার মধ্যে কিন্তু একটা মানে পার্থক্য আছে। নির্ভীক ভয় দেখানো, যে ভয় পায় না তাকে ভয় দেখানো, আর যে অ্যাভারেজেস মানে কি লোভী তো লোভ পায়, লোভ করে, তার ন্যাচারাল জায়গাটা হচ্ছে এটা। তারপর দেখো পারপ্লেক্সড অ্যানালাইজেন্ট, যে এমনি হতবুদ্ধি তাকে আলোকিত করা। তার মানে যে হতবুদ্ধিকর অবস্থা হচ্ছে কি ভালো যেতে পারে খারাপও যেতে পারে, বাট এখানে তুমি যে ভয় পায় না তাকে তুমি ভয় দেখাতে যাচ্ছ, উল্টা কাজটা করতেছো। এখানে কিন্তু উল্টা কাজটা না, লোভী এমনি কি করবে, লোভে পড়বে, এটা স্বাভাবিক। কিন্তু নির্ভীক লোক ভয় কিন্তু পাবে না চাইলে, ঠিক আছে? এরপর আসো পরেরটা ফাইন্ড সার্চ, ফাইন্ড এবং সার্চ, প্রাপ্তি বা খোঁজা বা সন্ধান করা। তার মানে এই জায়গা থেকে তুমি যে জিনিসটা করবা সেটা হচ্ছে একটু খেয়াল করো, রিড রাইট, পড়তে পারা লেখা, পড়া লেখা। আর এখানে বলছে সার্চ এবং ফাইন্ড, প্রাপ্তি খোঁজা বা সন্ধান করা। আর আরেকটা হচ্ছে উইন ফাইট, তুমি যুদ্ধের মাধ্যমে কি করবা, অর্জন করবা। যুদ্ধের মাধ্যমে কি অর্জন করবা, তুমি সার্চের মাধ্যমে খুঁজে পাবা। তার মানে হচ্ছে তুমি আগে কি করবা, সার্চ করবা, এরপরে কি পাবা, খুঁজে পাবা। আর তুমি আগে যুদ্ধ করবা, যুদ্ধ করলে না উইন পাবা। তার মানে এখানে কি রাইট করলে রিড হয়, নাকি আমরা এটা আগে পড়তে পারি পরে লিখতে পারি, অথবা আগে লিখতে পারি পরে পড়তে পারি। বাট এখানে হচ্ছে তুমি কোনো লড়াই থেকে, যুদ্ধ বা কোনো জায়গা থেকে তুমি কি করো, অর্জন করো। লিসেন টক, এটা লিসেন থেকে টক এটা আমরা বলতে পারি না। তারপর হচ্ছে বিশ্বাস করা, বিলিভ, আস্থা রাখা, বিশ্বাস। কিন্তু এখানে বলছে তুমি সার্চের মাধ্যমে খুঁজে নাও, তার মানে ফাইটের মাধ্যমে যুদ্ধ জয় করো। বুঝা গেছে ভাই বিষয়টা? বড় করেন ভাইয়া, আচ্ছা বেশি ছোট হয়ে গেছে, আচ্ছা পরেরটা বড় করতেছি। ওকে বড় করে দিলাম, এবার ঠিক আছে কিনা দেখো তো ভাইয়া, সবাই একটু বলো ঠিক আছে কিনা এবার, সব দেখতে পাচ্ছ কিনা একটু জানো। ওকে তাহলে নিজের একবার যদি দেখতে পাও একটু খেয়াল করবা। ওকে আসো তাহলে আমরা একটু খেয়াল করি, দেখো বিষয়টা কি দাঁড়াচ্ছে, আমরা একটু খেয়াল করি। দেখো সিলো হচ্ছে কোন শস্য যেখানে আমরা কি করি, সংরক্ষণ করি। আর বাকেট মানে কি, বাকেট বালতিতে আমরা কি পানি রাখি। তার মানে সিলোতে গ্রেন রাখি আর বাকেটে কি ওয়াটার রাখি। ওকে তাহলে দেখো এই জায়গাগুলো একটু মনে, আমি অনেকগুলো অ্যানালজি দিছি এই কারণে, কারণ তোমরা অ্যানালজি অনেকে মুখস্থ রাখতে পারো না। যদি এইভাবে একটু বুঝে পড়ো তাহলে তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। পরীক্ষার হলে অ্যানসার অনেকে কমন পারার পরও পারে না, তো সেক্ষেত্রে একটু বুঝো তাহলে কিন্তু অ্যানসার করতে পারবা। ওকে আচ্ছা হ্যামলেট আর হচ্ছে ভিলেজ। হ্যামলেট হচ্ছে ছোট কোনো একটা গ্রামকে বোঝায়, আর ভিলেজ মানে হচ্ছে বড় গ্রামকে বোঝায়। মানে তুলনামূলক যেটা ছোট সেটা হবে হ্যামলেট, আর যেটা হবে তুলনামূলক বড় সেটা হবে ভিলেজ। বিষয়টা বুঝো, তার মানে বড়টাকে বোঝাবো ভিলেজ,
আর যেটা হচ্ছে তুলনামূলক ছোট সেটা হচ্ছে কি হ্যামলেট। তাহলে এখানে যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে হাউস আর হচ্ছে কটেজ। দেখবা যে আমরা এটা সব জায়গায় ইউজ করা হয় না, কটেজ গুলো একটু ছোট আকারের হয় আর বাড়ি কিন্তু অনেকগুলা বা গড় হচ্ছে যে বড় আকারের হয়। দ্যাট মিন্স এখানে আমরা রিলেট করতে পারি তুলনামূলকভাবে, একেবারে অনেক বড় হবে তা না, জাস্ট হচ্ছে তুলনামূলক বড় হবে। তুলনামূলক বড় হবে সেটা হচ্ছে ভিলেজ, তুলনামূলক ছোট হবে কি হ্যামলেট, তুলনামূলক বড় হবে হাউস আর তুলনামূলক ছোট হবে কি কটেজ। বিষয়টা বুঝতে পেরেছো? একটু কমেন্ট করে জানাও বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ একটু কমেন্ট করে জানাও। তারপরে একটু খেয়াল করেন। হ্যাঁ ঠিক আছে ভাই, এইবার আসো পরেরটা খেয়াল করি। হ্যাট্রেট। হ্যাট্রেট মানে হচ্ছে ঘৃণা, ব্রাদারলি মানে কি ভ্রাতৃত্বপূর্ণ। এখন কথা হচ্ছে ভাইয়া এই জায়গা কিন্তু আমাদের বিপরীতধর্মী একটা জায়গা বোঝাচ্ছে, সেটা হচ্ছে যে হ্যাট্রেট মানে কি ঘৃণা আর ব্রাদারলি মানে হচ্ছে কি ভ্রাতৃত্বপূর্ণ। এখানে আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে হোস্টাইল হ্যাপি, শত্রুতাপূর্ণ সুখী। এখানে আমাদের দেখো ঘৃণা থাকলে ভ্রাতৃত্বপূর্ণ আচরণ করা যায় কি? ঘৃণা থাকলে ভ্রাতৃত্বপূর্ণ আচরণ করা যায় না, তার মানে এখানে আচরণটা আমরা বোঝাবো। ঠিক তেমনি এনিমোসিটি যদি তীব্র ঘৃণা থেকে আমাদের কি হয় সহানুভূতি সম্পন্ন হয়, তার মানে ঘৃণা থেকে ভ্রাতৃত্বপূর্ণ, আর এখানে হচ্ছে যে কি তার মানে এর তীব্র ঘৃণা থেকে আমরা কি সহানুভূতি সম্পন্ন হতে পারি না। ঘৃণা থেকে যেরকম ভ্রাতৃত্বপূর্ণতা আমরা আসে না, ঠিক তেমনি অ্যানিমোসিটি থেকে বা তীব্র ঘৃণা থেকে সহানুভূতি সম্পন্নতা আসে না। ওকে, তারপরে জাজ কোর্ট হাউস, তার মানে হচ্ছে কোর্ট হাউসে জাজ বসে। কে জাজ কোথায় বসে? কোর্ট হাউসে বসে। আর ফিজিশিয়ান কোথায় বসে? হসপিটালে বসে বা হাসপাতালে বসে। একটু রিলেট করো, জাজ হচ্ছে কোর্টে বসে আর ফিজিশিয়ান কোথায় বসে? হাসপাতালে বসে। ওকে, ওকে হ্যামলেটের বাসিওয়ালা, হ্যামলেট না হ্যামিলিয়নের বাসিওয়ালা ছিল এটা। ওকে, কিছু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন দেখো, এরপরে তোমাদের জন্য কিছু কুইজ থাকবে। তোমাদের জন্য কিছু কুইজ থাকবে, আগে একটু আমরা এটা দেখি, নিজেরা একটু দেখো। দেখা যায় না, এবার দেখা যায় কিনা দেখো। আচ্ছা দেখো, এগুলো আমরা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন রয়েছে কিছু যেগুলো আইকিউতে এসেছিল, যেমন গুড যদি ব্যাড হয় তাহলে হোয়াইট কি? তার মানে গুডের অপোজিট কি? ব্যাড, আর হোয়াইট হচ্ছে কি? ব্ল্যাক। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো তোমরা অ্যানালাইসিস করলে দেখবে একটু সহজই আসে, জাস্ট তোমরা যদি প্র্যাকটিস করো একটু কঠিনগুলো, তাহলে তোমার জন্য কি হবে? সহজ হয়ে যাবে। এবারে একটু দেখো যে অয়েল হচ্ছে কি রিফাইন করা হয়, পরিশোধন করা হয়, তেল পরিশোধন করা হয়, আর পানি হচ্ছে কি ফিল্টারিং করা হয়। পানি কি করা হয়? পানিটা হচ্ছে ফিল্টারিং করা হয়। তাহলে অয়েল হচ্ছে রিফাইন করা হয়, ওয়াটার হচ্ছে কি ফিল্টার করা হয়। তারপর দেখো ফিশ, ওয়াটারে কি থাকে? ফিশ থাকে। ওয়াটারে কি থাকে? ফিশ থাকে। আর অবশ্যই আমরা দেখতে পাচ্ছি ফরেস্টে কি টাইগার থাকে। ওকে, তারপর একটু খেয়াল করি আমরা পিচ আর হচ্ছে কেওয়াস। পিচ আর কেওয়াজের মধ্যে একটু বিষয়টা বুঝো। পিচ মানে হচ্ছে শান্তি, পিচ মানে কি শান্তি, আর কেওয়াজ মানে হচ্ছে বিশৃঙ্খলা। বিশৃঙ্খলা, পিচ শান্তি আর কেওয়াজ মানে কি বিশৃঙ্খলা। অবশ্যই এটা হচ্ছে বিপরীতধর্মী। এটা কি বিপরীতধর্মী? যেহেতু এটা বিপরীতধর্মী তাহলে আমরা কি বলতে পারি? ক্রিয়েশন ডিস্ট্রাকশন। ক্রিয়েশন মানে হচ্ছে কোন সৃজনশীলতা, আর ডিস্ট্রাকশন মানে কি ধ্বংস। তার মানে দুইটা হচ্ছে কি আমাদের অ্যান্টোনিম বা বিপরীত। তার মানে এখানে আমাদের অ্যানসারটা হবে বিপরীত। পরে দেখো হর্স মেয়ার। হর্স মেয়ার
ফক্স, ভিক্সেন। তোমরা জেন্ডার পড়ছো, ইংলিশে জেন্ডার পড়লে এটা অ্যানসারটা খুব সহজে অ্যানসার করতে পারবা। তাহলে হর্স, মেয়ার্ড আর ফক্স, ভিক্সেন। আর লাস্টেতে দেখো অসিয়ান, ডেজার্টস। অসিয়ান, তারপর হচ্ছে কি ডেজার্টস। আচ্ছা, এটা খুব সহজ ভাবে তুমি বুঝতে পারবা। আচ্ছা, ডেজার্টস মরুভূমি, আর অসিয়ান হচ্ছে কি সমুদ্র। তো এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে পানি আছে, একটা কি পানি নাই, তাই না? তো সেই জায়গাতে আমরা কি ওয়েস, তারপর হচ্ছে স্যান্ডউইচ, একটাতে থাকে একটাতে কি থাকে না, একটাতে আছে একটাতে নাই। তো এই জায়গাগুলো আমরা যে জিনিসটা করব এগুলো প্রচুর পড়ে যেতে হবে। এগুলো পড়ে গেলে তোমাদের জন্য ইজি হয়ে যাবে, কারণ এগুলো না পড়লে কিন্তু তোমরা অ্যানসার করতে পারবে না। তো এই জায়গাটা আমরা এসে এখন মোটামুটি যারা 4টা ক্লাসই করেছো, 4টা ক্লাস করলে তোমরা আশা করি কিছু জিনিস মোটামুটি মাথায় নিয়ে ফেলেছো, পরীক্ষা হলে সেটা পারবে আশা করি। ওকে, তো আমি তোমাদেরকে লাস্টে কিছু কুইজ দিচ্ছি, সেই কুইজগুলো তোমরা দেখি পারো কিনা। সবাই খাতা কলম নাও, আমরা একবার শেষের দিকে চলে আসছি। যে টপিকগুলো আমাদের ইম্পর্টেন্ট ছিল সেই টপিকগুলো আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। আচ্ছা, একটু সবাই খাতায় কলমে লিখো। ক খ এর পশ্চিমে, ক খ এর পশ্চিমে এবং খ গ এর উত্তরে। তারপর বলেছে ঘ ক এর দক্ষিণে হলে গ থেকে গ এর অবস্থান কোন দিকে? ওকে, দেখি এটা পারতেছো কিনা তোমরা, দেখি তোমরা পারো কিনা। ক খ এর পশ্চিমে এবং খ গ এর উত্তরে। দেখি এটা অ্যানসার করতে পারো কিনা। ওকে, একটু খেয়াল করবে। আসো দেখো, এখানে যে জিনিসটা বলছে ক খ এর পশ্চিমে, ধরো এখানে ক কে আমি ধরলাম ক, এর পশ্চিমে ধরো এখানে আমি কি ধরলাম খ, খ এর পশ্চিমে ধরো এখানে আমি কি ধরলাম পশ্চিম। তারপর বলেছে খ গ এর উত্তরে, খ গ এর কি উত্তরে, তাহলে হচ্ছে উত্তর ধরলাম এইদিকে, তাই না? আমরা তো উপরটা ধরি উত্তর, তাহলে উত্তরটা যদি আমরা ধরি এইদিকে, খ গ এর সরি, যেহেতু উত্তর বলেছে, উত্তর বলতে আমরা এই পাশ থেকে নিই, নিচ থেকে নিই। এটা হচ্ছে দক্ষিণ, দক্ষিণ মানে কি উত্তরে, এই গটা হচ্ছে অবস্থান এটা। তারপরে কি বলেছে ঘ ক এর দক্ষিণে হলে, তার মানে হচ্ছে ঘ হচ্ছে ক এর দক্ষিণে। ওকে, দক্ষিণে হলে গ থেকে গ এর অবস্থান কোন দিকে, তার মানে এই দুইটা অপশন আমাদের কি করতে হবে, বের করতে হবে। তাহলে খুব সহজে কিন্তু দেখো আমি এটা লিখেছি, তোমরা একটু কমেন্টগুলো একটু দেখতে চাই যে তোমাদের অ্যানসারটা কি হয়েছে, তোমাদের অ্যানসারটা কি হচ্ছে সেটা একটু দেখতে চাই। ওকে, তার মানে খুব সহজে আমরা বুঝতে পারতেছি যে বললাম পশ্চিমে, তার মানে হচ্ছে গ থেকে গ এর অবস্থান কোন দিকে, দ্যাট মিন্স আমাদের পশ্চিম দিকে আসছে। যারা অ্যানসার করেছো অনেকেই কমেন্ট করে জানাচ্ছো, থ্যাংক ইউ। আচ্ছা, তো এই জিনিসগুলো হচ্ছে তোমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করবা, দ্যাট মিন্স আমাদের কি একে একে বা তোমাদের কাছে যাদের কাছে লেকচার শিট আছে, লেকচার শিটগুলো দেখলে মোটামুটি হয়ে যাবে। ওকে, তো এর মধ্যে আমি কিছু টপিক বলে যাই যে টপিকগুলো তোমাদের দেখতেই হবে মাস্ট, যে টপিকগুলো তোমরা না দেখলেই নয়। প্রথম কথা হচ্ছে যে কোডিং ডিকোডিং, মানে যে বিন্যাস,
বর্ণ এবং সাংকেতিক বিন্যাস, তারপরে সিরিজের অঙ্ক, তারপর হচ্ছে তোমাদের ঘড়ির কাঁটার কোণ নির্ণয়, হ্যাঁ, রিলেশন, ব্লাড রিলেশন, এই টপিকগুলো যদি তোমরা একটু ভালোভাবে দেখে যাও শেষ পর্যন্ত, তাহলে তোমরা কিন্তু খুব ভালো করতে পারবা। আর যদি প্র্যাকটিস না করে শুধু একদিন একটা ইয়ে করে দেখে যাও, তাহলে কিন্তু পারবা না। ওকে, আচ্ছা, 4টা ক্লাসই করছো কারা কারা? আমাদের সবগুলো ক্লাস করেছো কারা কারা? যারা করেছো তারা এগুলো একটু রিভিশন দিয়ে যাও। আর যেহেতু আমাদের জাহাঙ্গীরনগর পরীক্ষার আর বেশি দিন নেই, তোমাদের সকলের জন্য শুভকামনা জানাচ্ছি, এবং এই ইয়েগুলো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে। তোমরা চেষ্টা করে পরীক্ষার হলে যাবে। ওকে, তো তোমরা সবাই ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, তোমাদের সকলের প্রতি শুভকামনা জানাচ্ছি। সবার ভালো একটি রেজাল্ট করবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, সেই আশা প্রত্যাশা রাখি। সবার প্রতি দোয়া রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালাম।